একটি মানুষ শিক্ষায় শিক্ষিত হতে গেলে তার 50 বছর লাগে না। রূপালী পর্দার মানুষ, ফিল্ম নিয়ে ঘৃণা করেন, বেহেস্তের নিয়ে টেন্ডার নিছেন আপনারা। একজন সন্তান, কোনোদিন আমার বাবা মুরগির যে রানটা থাকে সে কখনো খেয়েছে কি? একজন স্বামী, পৃথিবীর সবচেয়ে বড় বড় বিচ্ছেদগুলি একদম সিলি বিষয় নিয়ে কিন্তু বিচ্ছেদ হয়েছে। একজন বাবা, আমার হোম মিনিস্টার আমার ওয়াইফ না, আমার হোম মিনিস্টার হচ্ছে আমার মেয়ে। জীবনের নানা টানা পড়েন, একজন ভালো বাবা হওয়ার জন্য এখনো যুদ্ধ করছে, একজন ভালো হাজবেন্ড হওয়ার জন্য যুদ্ধ করছে, সমাজে একজন ভালো মানুষ হওয়ার জন্য যুদ্ধ করছে। কখনো রঙিন জীবন, কখনো নিষ্ঠুর বাস্তবতা। পৃথিবীতে কি আমি একমাত্র মনুষ্য জাতি যে আমার ওয়াইফ বাইরে থাকে কিংবা মৌসুমীর হাজবেন্ড বাইরে থাকে? ঢাকায় থাকতে চান না। ভাল লাগে না আমার। দাম্পত্য, সংসার, প্রেম, ওনাদের কি সংসার কি হাজার বছর টিকে থাকে? শুধু আমাদেরটাই টিকে না। সমাজ ব্যবস্থা। এদেরকে এইভাবে মানে দুনিয়া থেকে উঠায় দেওয়া উচিত। আপনাকে তো প্রায়ই দেখি যে মানুষজনের সামনে বলতে হয় যে আমার সংসারটা টিকে আছে। ডাস্টবিনের যে গন্ধ আছে, এই গন্ধগুলি হচ্ছে আশেপাশে যারা প্রশ্ন করে সেই মানুষগুলি আমার কাছে মনে হয়। রূপালী পর্দার মানুষের ভেতরের জীবন পেটের দায়ে কাজ করিতে অন্যরকম। আপনাকে বলেছিলাম আমি ওষুধ না। একজন ইমরান নাকি ওমর সানি? আসেন না, চলেন ইমরানকে খুঁজি। মানুষ, সমাজ আর সময়ের গল্প সামাজিকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। সানি ভাই, সাম্প্রতিক একটা বিষয়ের দিকে খুব করে নজর আসে আবার চলে যায়, যে সংসার ব্যাপারটা। বর্তমান সময়ে দেখা গেছে যে সংসার প্রায় প্রায় সময় আমরা দেখি যে সংসার টেকা নিয়ে অনেক আলোচনা হয়। আপনি কি এই জিনিসটা নিয়ে কখনো চিন্তা করে দেখেছেন? পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রেম যেরকম শুরু হয়েছে এবং বিচ্ছেদও শুরু হয়েছে। বিচ্ছেদটা সাধারণত মানুষ কম পছন্দ করে আর প্রেমটাকে গ্রহণ করে নেয়। এবং প্রেম কিন্তু সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছেন মনুষ্য জাতির সাথে, আমি মনে করি। এই কারণে যে উনি ভালো না বাসলেন, না যদি বাসতেন তাহলে নবীজিকে উনি আনতেন না এবং তার জন্যই পৃথিবী তৈরি করেছেন, রাইট? এবং পৃথিবী কত সুন্দরতম হবে সে মানুষকে উনি ভালোবেসেছেন এবং একটা সিস্টেমে নিয়ে এসছেন। এবং একটা সময় ফিল হলো যে হাওয়া এবং আদমের সৃষ্টি হবে। সেখান থেকেও কিন্তু বিচ্ছেদের একটা ঘনাঘটা দেখা দিয়েছিল। তো এটা নতুন কোনো শব্দ না আমি মনে করি। বাট আম আমি সবসময় আমি চাই যে অ বিচ্ছেদটা কেন? বিচ্ছেদটা কিন্তু খুব সিলি বিষয় নিয়ে কিন্তু বিচ্ছেদ হয়। পৃথিবীর সবচেয়ে বড়, বড় বিচ্ছেদগুলি খুব সিম্পলি একদম সিলি বিষয় নিয়ে কিন্তু বিচ্ছেদ হয়েছে। আমি যদি ফিল করি। এবার আপনার প্রশ্নের উত্তরে যদি আমি আবার প্রশ্নটা নিয়ে যদি আবার উত্তর দেই, সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল যে আমি এখন আ একটি জায়গায় আছি আপনার সাথে। জি। এখন আমি মৌসুমীকে বললাম যে আমি আছি গাবতলীতে। রাইট? এখন মৌসুমী দেখা গেছে গাবতলী দিয়ে আ একটা ডেস্টিনেশন এর কথা বলল। কিন্তু আছে কিন্তু এই স্টুডিওর আশেপাশেই আছে। কিংবা ও নাই। ওর কোনো কাজিন এখানে থাকলো। যে দুলাভাইকে দেখলাম, কি ভাইকে দেখলাম, কি আঙ্কেলকে দেখলাম। তো তুমি তো ওখানে আছো। এই যে একটা ছোট বিষয়। হ্যাঁ? আমি একদিনের একটা অভিজ্ঞতার কথা বলি। ইটস a very long time ago কাকরাইল দিয়ে আমি যাচ্ছি। দিস ইস মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওইটিই ছিল। তো তখন ওই মটোরোলা ফোনটা ছিল, রাইট? দেন আমাকে একজন ফোন দিল। কয়, "তুই কোথায়?" আমি না খামাখাই মানে কোনো কারণ ছাড়াই বললাম যে, "এই আমি তো আ কি বলে এই কারণ বাজারের এই সাইডটা দিয়ে যাচ্ছি।" কয় কি, "অহেতুক কেন মিথ্যা কথা বলিস বন্ধু?" তা আমি বললাম যে, "অহেতুক কেন?" কয়, "দেখ তুই পিছনে তাকায় দেখ তোর গাড়ির পিছনে।" আহা! হ্যাঁ? তা আমি বললাম যে, "না তোর সাথে ফান করলাম।" কয়, "না, ফান মানে কি? এই অভ্যাসটা তো ভালো না।" তো ওকে ফাইন। ওর সাথে ২-৩ মিনিট কথা বলার পরে প্রচণ্ড সোয়েটিং হচ্ছে আমার। মানে যে সাডেন একটা যে আমি কেন এই কথাটা বলব? যে
আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার পুরুষত্বের সাথে যায় না। এটা একটা পুরুষ মানুষের সাথে যায় না এবং কোনো মেয়ে মানুষের সাথেও যায় না। সো এই কাজটা আমি কেন করব? এ এবং এরপরের থেকে স্ট্রেইট ফরওয়ার্ড আমি থাকি অলওয়েজ। যদি সে ফর এক্সাম্পল যে আমি যদি কোনো আ অ মানে মসজিদে থাকি সেটাও আমি বলে দেই। যদি ঘরে থাকি আমি সেটাও বলে দেখি যে কোনো একটি জায়গায় যদি সরি ফর দ্যাট যে লিকারের অপশন যদি থাকে যে অনেকেই লিকার খাচ্ছে, হুম? সেখানে আমি বসা আমি স্ট্রেট বলে দিই যে আমি আশেপাশে অনেকেই ভিডিও কলে দেয়া যাবে না কারণ এখানে অনেকেই অন্য পরিবেশ। অন্য পরিবেশ আছে। তো আমি এইটা রেশিও ধরেই কিন্তু হাসব্যান্ড ওয়াইফের ভিতরে আমি মনে করি হচ্ছে কনফিডেন্স। আমি কতটুকু আমার স্ত্রীকে কনফিডেন্সলি আমি বিশ্বাস করছি। শুধুই যে মানে ইয়ের মতো করে তার কাটার মতো করে তাকে বিধাবো। তুমি এটা কেন করলা? এটা কেন করলা? আবার অনেক ওয়াইফরা করে না সাধারণত নেচারালি। পক্ষেরই ব্যাপার আছে। যে ২ পক্ষেরই ব্যাপার আছে যে, "কোথায় গেছিলা? ওর সাথে কেন কথা বললা? অমুক করলা কেন? তমুক করলা কেন?" সে মৌসুমী তো ফিল্ম আর্টিস্ট একজন, রাইট? আমি একজন ফিল্ম রাইট, আর্টিস্ট। ২ পক্ষেরই তো কিন্তু হ্যাঁ। আমি তো অনেক মেয়েদের সাথে কাজ করেছি, স্টেজ প্রোগ্রাম করেছি। নায়িকা হিসাবে অনেকেই পেয়েছি। তো আমি কোনোদিন তার বিষয়ে প্রশ্ন করিনি। কেন তুমি মান্নার সাথে কাজ করছো? কেন তুমি সালমানের সাথে করছো? এটা করছো। এগুলি করলে তো কখনোই টেকার জিনিস না। কারণ তো বাধ্য তো না। পৃথিবীর মানুষগুলি একটা সময় গিয়ে কিছু মানুষ ছিলেন না আমাদের হুম, মাদের আমলে যে বাধ্য যে স্বামীকে স্বামী বলা যাবে না, নাম ধরে ডাকা যাবে না। হুম। সেই কনসেপ্ট তো চেঞ্জ হয়েছে। উনির থেকে এখন সানি চলে আসছে। সো আমি মনে করি বিশ্বাস, কনফিডেন্স এবং আমি আরেকটা জিনিস অনেকে আছে না অনেক হাসব্যান্ডরা তার ওয়াইফকে ভাবে যে না আমার ওয়াইফ তো ওয়াইফই। নো, ইট ইস নট। আমি মনে করি যে আমার যদি একটি মেয়ে বাচ্চা হয়, হুম। আমার মেয়ে বাচ্চাটা যখন নাকি একজন বাবার কাছে যতটুকু প্রিয়, একজন স্বামীর কাছে ততটুকুই প্রিয় তার স্ত্রী হওয়া উচিত। আপনাকে তো প্রায়ই দেখি যে মানুষজনের সামনে বলতে হয় যে আমার সংসারটা টিকে আছে। বিষয়টা আসলে কেমন? খুবই খারাপ জিনিস। নিকৃষ্ট মানে আ শব্দচারণ আমার কাছে মনে হয়। যে হয় না যে সমাজের একটি সময় গিয়ে আপনি মনের অজান্তে ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছেন। প্রচণ্ড ব্যাড স্মেল আসতেছে। কিন্তু তারপরও দাঁড়িয়ে আছেন। কিন্তু ফিল করতে পারছেন না যে এখান থেকে সরে যাওয়াটা উচিত। হ্যাঁ? তা আমি এইভাবে এই বিষয়টাকে দেখি। আর ডাস্টবিনের যে মানে এই যে গন্ধ আছেন, এই গন্ধগুলি হচ্ছে আশেপাশে যারা প্রশ্ন করে সেই মানুষগুলি আমার কাছে মনে হয়। যেমন না, আমি হ্যাঁ, একটু শেষ করি। হ্যাঁ। যেরকম পৃথিবীতে কি আমি একমাত্র মনুষ্য জাতি যে আমার ওয়াইফ বাইরে থাকে কিংবা মৌসুমীর হাসব্যান্ড বাইরে থাকে? পৃথিবীর এরকম হাজারো, হাজারো আছে এরকম। সে ফর এক্সাম্পল আমি এক মহিলার সাথে কথা বলেছি। উনার হাসব্যান্ড থাকে ইটালিতে। ২৩ বছরের মধ্যে এভারেজে তার সাথে মানে রাত্রি যাপন করেছেন। এক রুমে থেকেছেন মানে ১৮ থেকে ১৯ দিন। তো তাদেরও তো ২ টা বাচ্চা হয়েছে কোনো না কোনো কারণে। তাদের সম্পর্কে সুন্দর রিলেশনের কারণে। তো পৃথিবীতে এরকম হাজারো আছে যে নাকি প্রশ্ন করছে, হ্যাঁ? যে নাকি প্রশ্ন করছে ও কিন্তু মানে ওর ওয়াইফকে ৩ বছর যাবৎ দেখে না। আবার যে মেয়েটা আমাকে প্রশ্ন করছে ওর হাসব্যান্ডও থাকে হচ্ছে ৪ বছর যাবৎ আছে। তো মানে আমাকে টার্গেট করা হয় কি? যে কোনো কাজ নেই তো আমাদের এখানে। কাজ কাজ কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি। কিন্তু ও নিজেকে অনেক ফ্রি মনে করে। কি কাজ করবে? এখন এটা চুলকাই আমি। এটা কি বাজে weirdly বলি যে শুধুই করে দিই। আর কারা প্রশ্ন করছে ফেসবুকের মধ্যে? মানে একটু দেখবেন যে তাদের কিন্তু ছবি থাকে না। আবার কিছু মানে বলতেছে, "আপনি তো হারামের সাথে জড়িত। আপনি ফিল্ম করে খান।" হ্যাঁ? ওই কিন্তু সানগ্লাস দিয়ে মানে একটা চকরা-বকরা শার্ট পরে বসে আছে। ঠিক আছে? ও কিন্তু ঠিকমতো ৫ ওয়াক্ত নামাজ কেন, জুমার নামাজটাও পড়ে না। তাহলে আমরা একজন আরেকজনকে জাজ করে ফেলি?
অ্যাডজাস্ট করে ফেলি এরকম। মানে আমি তাদেরকে মানে মানে এই ধরনের আনসিভিলাইজ কিছু মানুষ পৃথিবীর সব জায়গায় থাকবে। এটা নিয়ে আমি অডিট হওয়ার কোনো কিছু কিন্তু নাই। বিষয়টা কি এমন যে আমরা যখন আলোচনা শুরু করলাম তখন বললাম যে পরিবার প্রথা নিয়েই মাঝে, মাঝে দীর্ঘ আলোচনা পত্রিকায়, টেলিভিশনে আমরা দেখি। হুম। পারিবারিক বন্ধন নিয়েই অনেক কথাবার্তা বলি। সেখানে আপনার সংসার তো অনেকদিন মানুষজন মনে করে এমনি সাধারণ মানুষের মধ্যেও বিবাহ বিচ্ছেদ, সংসারে টানাপোড়েন থাকে। কিন্তু মানুষ মনে করে যারা আ রূপালী পর্দায় কাজ করে, সিনেমা, নাটকে কাজ করে তাদের সংসার টেকে না। বিষয়টা আসলে কি কেমন? দেখুন, এখন তো উচিত ছিল আমি একটা কাজী এখানে দাঁড় করানো। কাজী দাঁড়া করানো। তো মিডিয়াতে যা দেখা যায় এটা স্পষ্ট করে দেখা যায়, রাইট? যে আমি যে আপনার সাথে কথা বলছি, বিহাইন্ড দ্য সিন এখানে প্রায় অলমোস্ট ৫ জন ৬ জন মানুষ আছে। হুম, হুম। হুম? তো ওনাদের কি সংসার কি হাজার বছর টিকে থাকে? শুধু আমাদেরটাই টিকে না? এরকম প্রশ্ন? আসলে তা না। হাজার এরকমও আছে যে তাদের মিডিয়াতে কোনো অস্তিত্ব নাই। হুম, হুম। সিনেমা হলেও যায় না। ৩ মাসও সংসার টিকে নেই। 3 মান্থ। কেন টিকে নাই? ওইটা অনেক মানে কারণ আছে। কিছু, কিছু সংসার আমার রেস্টুরেন্টে আমি বসা অরঙ্গবাদে একটা মজার কথা বলি। অরঙ্গবাদে বসা একদিন লাইক এ মানে কোয়াইট এবং অনেক সুন্দর একটি পরিবেশে ৪-৫ জন মুরব্বীরা আসলো। আমার কাছে সানি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো মোস্তাক ভাই? কি অবস্থা? কি যে আম আ আজকে একটা বসবো যে পঞ্চায়েতের মতো করে বসবো। মুরব্বিরা আসছে। সবাইকে কম বেশি আমি চিনি বিজনেস করার কারণে, রাইট? দেখলাম যে এখানে একজন মেয়ে তার মাশাআল্লাহ এরকম একটা ছেলে লম্বা করে আ মাদ্রাসাতে পড়ে। হয়তোবা কোরআন হাফেজ হওয়ার জন্য হোক আর যেকোনো কারণে হোক। আলহামদুলিল্লাহ সুন্দর। সে তার হাসব্যান্ডের সংসার করবে না। যে ছেলেটাকে লেটেস্ট বিয়ে করবে তাকেও নিয়ে আসছে সে হোটেলে। রাইট? এবং সে নির্দ্বিধায় বলতেছে যে আমাকে টাকা দিতে হবে। হ্যাঁ? টাকা দিলে আমার এই ছেলেটাকে আমি নতুন সংসারে পালবো। আদারওয়াইজ পালবো না। এবং তার সাথে মা আসছে। আমি বললাম যে, "আন্টি আ আপনি তো রীতিমতো আপনি আমার সমসাময়িক বয়স। রাইট? হয়তো ২-১ বছরের বড় হবেন। তারপরেও আপনাকে আন্টি করে বলছি। রিজন আছে। কারণ কিছুক্ষণ পরে আপনাকে ঘৃণা করব। এর জন্য আপনাকে আন্টি বলছি।" বলে যে, "বলেন, আব্বা বলেন।" আমি বললাম যে, "এই যে আপনার মেয়ে যে ক্লেম করছে টাকাটা, রিজনটা কি? আপনার জামাই কই থাকে?" জামাই তো ২-২.৫ বছর আগে চলে গেছে। সে ওখান থেকে আ আমার মেয়ের অনেক টর্চার করে। আপনি কখন দেখছেন আপনি টর্চার করে? ওখানকার টর্চার আপনার মেয়ে সহ্য করতে পারে না। এমন কি বলে? রাইট? বলে যে, "না আমি আ বা" তারপরে মেয়েটাকে প্রশ্ন করলাম যে, "ভাই বিহাইন্ড দ্য সিন এর মতো করে বলি, আপনারা তো আছেন। আমার একটু ইটস এ ভেরি কিউরিওসিটি। আমার ভীষণভাবে আমার কৌতূহল যে আমি মেয়েটাকে একটা প্রশ্ন করব। তো আপনারা তো আমার গেস্ট কিছু মনে করবেন না। ক্ষমা চেয়ে নিচ্ছি।" তো বলল যে, "ওকে, ফাইন।" আমি বললাম যে, "বোন তুমি কেন সংসার চাচ্ছ না?" কয়, "তারে আমি রেগুলার পাই না।" তো রেগুলার পাই না তুমি যাওয়ার সময় তাকে কয়, "তখন তো বুঝি নাই। তখন তো আর আমাকে যে টাকা পাঠাবার কথা সে টাকাটাও ঠিকমতো পাঠায় না।" তা আমি বললাম যে, "তুমি যাকে কনফার্ম করেছ বিয়ে করবা, সে কি?" বলে যে, "না, সে তো তার দুলাভাই থাকে ইটালিতে, খুব তাড়াতাড়ি চলে যাবে। আমাকে প্রচুর টাকা পয়সা দিবে।" তো সেই মেয়েটার নাম কি মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি, শাবানা, ববিতা, সুচিত্রা সেন? কি নাম? আর ওই ছেলেটা কে? ওমর সানি, ফেরদৌস, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান নাকি মঞ্জুর? কে? সো সো সমাজেরই বাস্তবতা এটা। এটা বাস্তবতা। শুধুই মিডিয়ার মিডিয়া মানুষ করে। তো যদি মিডিয়া সংসারটা একটা মিডিয়া দিয়ে কি একটা আ কি বলে যে নাকি বিয়ে পড়ায়, টিকতো? যে কাজী অফিস ৪ তলা বাড়ি আছে।
পান টান এরকম খায় করেছে। আমি কি মাশাআল্লাহ একটা ৪ তলা বাড়ি করছে। সেই ৪ তলা বাড়িটার শুধু কি মিডিয়ার সংসার ভাঙা আর জোড়া লাগাবার জন্য কি টেন্ডার নিছে ওনারা? তাহলে আমার কথা বিষয়টা কি সানি ভাই এমন যে আপনার সংসার কেন ২৯-৩০ বছর ধরে টিকে আছে বিষয়টা আরো এটাই? প্লাস করেন না। আরো প্লাস করবেন তো। ২৯ বছর তো আমার ছেলেরই বয়স। আচ্ছা, আচ্ছা বলেন। রাইট? তারপরে আরো ৩ বছর প্লাস করেন। কত হয় ব্রাদার? 32 বেঁচে আছি আলহামদুলিল্লাহ। মঞ্জুরের স্টুডিওতে যখন ঢুকি কথা হয়। কোথায় যাচ্ছ? মাকে দেখতে যাচ্ছি। আমার শাশুড়ি হচ্ছে রিহাবের মতো করে যে ওখানে হসপিটাল থাকে ইউ নো ভেরি ওয়েল। সে হসপিটালে রাত্রি যাপন, দিন যাপন করছে। অনেকেরই চিনে না। অনেক মানুষকেই চিনে না। ঠিক আছে? হয়তোবা ওমর সানিকে চিনে তার মেয়ের সাথে সংসার করে দেখে। হয়তোবা মঞ্জুরকে অনেক আগে ১০-১২ বার দেখেছে। এখন হয়তোবা কাছে যাওয়ার পরে মঞ্জুরকে বলবে, "কিডা? কিডা বোঝেন?" খুলনার ভাষা। তো সেই মাটার সেবা করার জন্য মৌসুমীর মতো একটা ইয়াং মেয়ে না কিন্তু। তার ছেলে বিয়ে করেছে, তার মেয়ে বিয়ে দিবে। একটা ম্যাচিউরড মানে বেস্ট মানে বাংলাদেশের সিনিয়র সিটিজেন মৌসুমী। সে কিন্তু সেবা করছে। আর এই যে জায়গাটায় আমি এখন অবস্থান করছি, এই জায়গাটা দুধ দিয়ে ধুইতে হবে কিছুদিন পরে। এখানেই একজন মহিলা মরে পড়েছিল ৭ দিন। হ্যাঁ? মরে পড়েছিল এই মানে এই জায়গাগুলিতে। সেখানে তার একজন ছেলে হচ্ছে সচিব, একজন ছেলে হচ্ছে কানাডাতে অবস্থান করছে, একজন ছেলে আ আরেকজন কি করে আমি জানি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরকম আমরা শিক্ষক শুনেছি। আর তার মেয়ে খুব কাছাকাছি ছিল। সেই মাটা মরে গেছে। আমি সেলুট জানাই আমার ওয়াইফ মৌসুমীকে। প্রিয়দর্শিনী বাংলাদেশে ওয়ান পিস। একটিমাত্র সেলুট করব। কি কারণে সেলুট করব জানেন? আপনার মতো শিক্ষিত মানুষদের জন্য সেলুট। যারা আমি যাদেরকে নরকের কীট ভাবি, ওদেরকেও আমি সেলুট জানাই। আজকে শুনে যান আমার কাছ থেকে। এই ফিল্ম নিয়ে ঘৃণা করেন, বেহেশতের নিয়ে টেন্ডার নিছেন আপনারা। আপনারা বেহেশতে যাবেন, আমরা যাব না। আমারে আল্লাহ ৫ বার ৬ বার উমরা করাইছে। আমি ওমর সানি বলে যাই, এই মহিলাটা এই প্রিয়দর্শিনী মৌসুমী তার মার সেবা করার জন্য ওখানে অবস্থান করেন। আপনারা ভাইবেন না উনি সিগারেটের আর্টিস্ট। ঠিক আছে? আমার দেখা মতে তথ্যমন্ত্রী ৩ তালার থেকে নাইমা আইসা মৌসুমীকে রিসিভ করছে। কোন আমল কি এগুলি বলার জন্য আমি এখানে আসিনি। বাট তার মা সেবা করার জন্য দেদারসে আমার মেয়ে ২২ বছর। হয়তোবা তো আপনিও কোনোদিন একদিন বলতে পারতেন, "সানি ভাই একটু পাশে আসেন না।" বলব, "কেন মঞ্জু?" "না একটু পার্সোনাল কথা বলি এই কারণে নিউ ইয়র্কের একটি ক্লাবে আপনার মেয়েকে দেখছে একটু শাসন করেন। আমাকে টেনশন করতে হয় না। আমাকে টেনশন করতে হয় না আমার মেয়েকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।" আমি একদম আল্লাহর সাক্ষী রেখে কথা বলি। আমার মেয়েটার জন্য আমাকে টেনশন করতে হয় না। সে যথেষ্ট পরিমাণ মানে ধর্মভীরু, শিক্ষিত, মার্জিত এবং মা প্রেমী, বাবা প্রেমী, ভাই প্রেমী, ফ্যামিলি প্রেমী। ঠিক আছে? সেই মেয়েটাকে বেলাল্লাপনা করার জন্য যে একাকিত্ব ছেড়ে দিয়ে প্রাশ্চাত্যের মানে আমেরিকার ওখানে ছেড়ে দিব, কানাডায় ছেড়ে দিব, অস্ট্রেলিয়া ছেড়ে দিব, সেই ধরনের বাবা-মা আমি আর মৌসুমী না। তার জন্য এই একাকিত্ব আমার কাছে একাকিত্ব মনে হয় না তো। আমি তো ছোঁয়া পাই, আমি তো কথা পাই, সবকিছু। আপনাদের এত জ্বলে কেন? আপনাদের কোনো কাজ নাই? ভিক্ষা করেন না। কেন আপনারা আরেকজনরে আমি মঞ্জুর কি করলো না করলো? মঞ্জুরের ওয়াইফ ৩ ঘন্টা যাবৎ ফোন দেয় না কেন? কেন? কি দরকার আছে? আলহামদুলিল্লাহ। মঞ্জুর কোথায় থাকে কেউ বলছে? আমি কোনোদিন প্রশ্ন করেছি? সেদিন যে আপনি আমার অফিসে গেলেন, বলেছি যে, "আপনার কয়টা ছেলে-মেয়ে? কি আছেন?"
কি আছে? কেন? কি দরকার আমার? আপনার সাথে মানে একদম জল থেকে গভীরতায় যখন নাকি সাগরের উষ্ণ অভ্যর্থনায় যাব, তখন হয়তো আবার প্রশ্ন করব। একটু আপনাকে ইন্টারাপ্ট করি। মেয়ের প্রসঙ্গ যখন আসলোই, জি। মেয়ের মধ্যে তো বাবারা আসলে মায়ের ছায়া পায়। কোর্স অনেকেই বলে যে হোম মিনিস্টার হচ্ছে তার ওয়াইফ। আমার হোম মিনিস্টার আমার ওয়াইফ না। আমার হোম মিনিস্টার হচ্ছে আমার মেয়ে। রাইট? কারণ আমার মেয়ের কাছে অনেক কিছু শাসন করতে করি না। আমার মেয়ে একদিন সকালবেলা একটা অ মানে আমি অকপটে স্বীকার করি। আমি ১৩ বছর যাবত স্মোক করি না। ঠিক আছে? আমি একটু ছোটখাটো আ ব মানে লিকার ইয়েতে জড়াই গেছিলাম। আমার মেয়ে শাসন করে সকালবেলা বলতেছে যে, "বাবা একটা কাজ করো। গোসল-টোসল করছো? হ্যাঁ, নাস্তা তুমি মহৎপুর যাবা। ফুফুকে বলে দিছে ওখানে নাস্তা করবা। আমি বললে বাসায় আসবা আদারওয়াইজ না।" তা আমি তো জানি যে আমি একজন অপরাধী। আমি খুব এনজয় করছি আমার মায়ের শাসনটা। কারণ তখন আমার মা অলরেডি কবরে। আমি মনে করছি যে সেই শাসনটাই পাচ্ছি। বাইরে গেলাম, আমার পকেটে ছিল প্রায় ৳৪-৫০০ এবং তখন তো এত বিকাশের অপশন ছিল না। কয়েকদিন আগের কথা। মানে আমার মেয়ের কাছে কয়েকদিন আগের কথা। ৪-৫ বছর আগে। আমার মেয়ের তখন ১৭-১৮ বছর বয়স ছিল। তো আমার বোন ফোন দিছে। "এই হারামজাদা তুই কোথায়?" আমি গাড়িতে। "কি করছিস তুই? তোরে বারবার বলি ই করতেছে। আমার এত ইয়ে করছে। এখন কোথায়? আমি তো দুপুরে ভাত খাইতে যেতে পারবি না। এই এদিকে আয়। তোর তো আর ঢুকতেও দেবে না।" আমি ভীষণ এনজয় করছি। মৌসুমীর সাথে ফোনে কথা বললাম। "এই তোমার মেয়েকে বোঝাও।" হ্যাঁ? পাশের থেকে বলতেছে, "না আমি না বললে আব্বুকে বাসায় ঢুকতে দিবা না। তাকে সরি বলতে হবে।" কড়া শাসন। এবং লাস্টে আমাকে বাসায় ঢোকার জন্য আমার ওয়াইফের হস্তক্ষেপ, আমার বোনের হস্তক্ষেপ, আমার ছেলের হস্তক্ষেপ। তারপরে আমি এটা সব জায়গায় না একটু বলি। তো ওখান থেকে আমার শুরু হয়েছে এবং আমি মনে করি যে আ আ মানে আমার মা, আমার মেয়ে, আমার মা আমার এই যে একটু পরে যাবো আমার ভাগ্নের এখানে। সে প্রতিদিন রাতে ফোন দিবে আমার ভাগ্নি। তার নাম রুমা। ফোন দিবে। "মামা খেয়েছেন? কোথায় আছেন? গাড়িটায় উঠেন। কি ড্রেস পড়ছেন? কি করছেন?" এই যে আমি আজকে একটা মানে অ হয়তোবা কারো কাছে চক্র-বক্র পাঞ্জাবি মনে হবে, কারো কাছে ভালো মনে হবে, কারো কাছে খারাপ মনে হবে, কারো কাছে মনে হবে খ্যাত ওমর সানি। এরকম একটা পাঞ্জাবি পরে আসছি। তাও এটা আমার ইচ্ছায় না। আচ্ছা, ইচ্ছাটা ওই সেক্টর আমরা তো থেকে ওমর আসছে। সানিকে বাংলা চলচ্চিত্রের অন্যতম সুদর্শন একজন নায়ক হিসেবে জানি। একটা জেনারেশনকে আপনি হচ্ছে রিপ্রেজেন্ট করেন। হুম, আ কিন্তু প্রত্যেক মানুষের ভেতরে তো ভিন্ন মানুষ থাকে। থাকে না? আছে। আপনার একটা পরিচয় বাইরে আমাদের জানার। তার ভিন্ন মানুষের সাথে সেই যে পর্দার ওমর সানি রোমান্টিক আ হিরো, অ্যাকশন হিরো যেকোনো পরিচয়ই বলি না কেন, এই জায়গাটাতে পার্থক্যের জায়গাটা কতটুকু? নাকি পুরোটাই অন্যরকম? দেখুন মানে অভিনয়টা হচ্ছে ফিলিংস এর বিষয়। অভিনয়টার কোনো অভিনয়তে কোনো কিন্তু মিসাইল থাকে না। কোনো AK-47 থাকে না। হাতে ৳২২,০০,০০০ ঘড়ি পড়তে হয় না অভিনয় জানতে হলে। এবং অনেক এরকম অনেক অভিনেতাকে দেখেছি ২৫ বছর যাবৎ মঞ্চে কাজ করে, টেলি ফিল্মে অভিনয় করতে দিছে, পারেনি। তো সত্তা কাজ করে। আমার লাইফে আমি কিছু বড়, বড় আর্টিস্টের সাথে আমি কাজ করেছি। আ ধরে নেন শাবানা আপা, তারপরে আলমগীর সাহেব, হুমায়ূন ফরিদী ভাই, রাজীব সাহেব, আনুদি, তারপরে রাজ্জাক আঙ্কেল, আ আমি আমার সমসাময়িক কিছু বাপ্পারাজ, এদের অমিত হাসান, আমিন খান, ওদের সাথে মিশা সওদাগর আমরা অনেক কাজ করেছি। আমি খুব লাকিয়েস্ট পারসন যে খুব ভালো, ভালো কিছু আর্টিস্ট আমি পেয়েছিলাম এবং তাদের কাছে আমি শিক্ষায় শিক্ষিত হয়েছি এবং যদি আমি একটু দূরে যাই, আমি সৌমিত্র দার সাথে একই ফ্রেমে অভিনয় করেছি। সৌমিত্র চ্যাটার্জী, অঞ্জু ঘোষের সাথে কাজ করেছি।
আর শাবনূর মৌসুমী তো ওয়ান অফ দ্যাম, রোজিনা আপা সবার সাথেই কাজ করেছি। এই যে একটা আ মাধ্যম, আমার ভিতরে একজন মানুষ যদি বসবাস না করে, হ্যাঁ? তাহলে তো ওই জায়গাটায় যাওয়া যায় না। আমার ভিতরের মানুষটা যে বসবাস করে, যে এই যে আমি কিন্তু আ মানে টার্গেট করিয়ে আসছি। আমার হোমওয়ার্ক করে আসছি। ওমর সানিকে প্রশ্ন করেছি যে কিভাবে মঞ্জুরের কথায় তন্ময় হয়ে থাকে পুরো বাংলাদেশ, পুরো বাংলা ভাষাভাষীর মানুষ। আমি যদি এমন কিছু কথা বলি, মঞ্জুরের ফেস যেন তন্ময় হয়ে থাকে, ওমর সানির কথাটা আমি শুনছি। আমি এই টার্গেট করেই আসছি। আমি এখনো পৌঁছাইতে পারছি কিনা জানি না। কারণ আমি যার সাথে বসে আছি, সে ওয়ান অফ দেম। তো এই যে ভিতরে একটা মানুষ যে আছে, এই মানুষটাকে খুব গ্রুমিং করতে হয়, খুব স্টাডি করতে হয়, খুব এবাদত বন্দেগী করতে হয়। আপনি একটু আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল তো আপনি একটা হিরোর চরিত্র মূলত অভিনেতা। তারপরে চরিত্রটা ধারণ করেন গল্পের প্রয়োজনে। তারপরে পরবর্তীতে এসে আমরা দেখেছি অ্যান্টি হিরো ক্যারেক্টারেও আপনি রোল প্লে করেছেন। এই ২ টার মধ্যে পার্থক্যের জায়গা, অভিনয়ের জায়গা, মুনশিয়ানার জায়গা আসলে কতটুকু আপনি অনুভব করেছেন? আমি আ পজিটিভ ক্যারেক্টারের চেয়ে মুনশিয়ানা ক্যারেক্টার করতে নেগেটিভ ক্যারেক্টারের বেশি লাগে, মুনশিয়ানা করতে। এই কারণে যে ভেরিয়েশন করতে হয়। আ মানে এক কয়েক সেকেন্ডের মধ্যে এ বা এন্ট্রি ক্যারেক্টারের মধ্যে হিরো সাজতে হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই প্যারেন্টস সারতে হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই হচ্ছে খুব ব্যাডলি যে হু, হু। ব্রুটাল কিছু ক্যারেক্টার থাকে যে ভিলেন যাকে আমরা বলি, এরকম সাজতে হয়। সো চেঞ্জ সেকেন্ডে চেঞ্জ এইটা বেশি কষ্টের জায়গাটা এবং ভেরিয়েশন এর জায়গাটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। আচ্ছা সানি ভাই একটা কথা বলি সেটা হলো যে আ আপনি যখন ফিল্ম শুরু করলেন বা আপনার ইয়াং এজে যদি বলি, সেই সময়টা তো আসলে Facebook, YouTube এসব ব্যাপার-স্যাপার কিছুই ছিল ছিল না। না। তারপরে হচ্ছে যে সিনেমা হলগুলো সিনেপ্লেক্স হয়ে যায় নাই। না। তারপর মানে অটোগ্রাফের জায়গায় সেলফি চলে আসে নাই। এই এই ট্রানজিশনটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করছেন? আমার কষ্ট হয় এখনকার এই জায়গাটা আমি আ খুব কষ্ট হয় আমার। তখনকার যে আর্দ্রতা, মহব্বত যে একটা অটোগ্রাফ নিবে। আমার কাছে এরকমও আসছে কলাপাতা নিয়ে আসছে। কিছু পায় না। আমাকে হঠাৎ করে দেখছে কলাপাতা। কলাপাতার মধ্যে ইয়ে করা যায়। একটা মেয়ে হঠাৎ করে মানি আ বলতেছে যে, "আমি জানি আমি অনেক মার খাবো। আমি জানি আমি অনেক আ বিদ্রূপ করবে আমার ফ্যামিলি। কিন্তু সেটা মাথায় রেখেই আপনার কাছ থেকে অটোগ্রাফ নিব। আপনি আমার হাতে দিয়ে দেন।" তো এই জায়গায় আমি দিয়েছিলাম। তো আমার জীবনে এরকম অনেক অসংখ্য ঘটনা ঘটেছে। তার মধ্যে হঠাৎ করে দুপুরে আমি খেতে গিয়েছি। খুব কাছাকাছি তখন। উত্তরা এবং এফডিসি এখন অনেক দূর। ৪০০ কিলোমিটারের মতো ডিফারেন্স হয়ে গেছে। কারণ অনেক জ্যাম থাকে। তখনকার সময়টা স্যাট করে চলে যেতাম, স্যাট করে চলে আসতাম। তো আসার পরে দেখলাম যে আমি তখনও ভাড়া থাকি। উম আ এবং আমার বাসার সামনে একটি ছাগল উম আ রেখে আসা। মাকে বললাম, কি আমি তো বুঝলাম না বাবা। একটা লোক আসলো আইসা বলতেছে, "এই আপনি ওমর সানির মা না?" বলে যে, "হ্যাঁ।" তো বলতেছে যে, "শুধু আপনাকে একটু দেখবো আর আমি ছাগলটা কিনে নিয়ে আসছি। তো আপনি এটা জবাই করে আপনার ছেলে সবাইকে খাওয়ায় ফেলবেন।" তা বলতেছে, "বাবা আপনি একটু বসেন।" আমার মা তো অনেক লম্বাটে ছিল। "বসেন।" মানে সে তো বুঝতেছে না কিছু। সে তো এখন এত স্মার্ট যুগের মহিলা ছিলেন না। বলে যে, "না আমি কাউকে দেখাবার জন্য আসিনি। আমি খালি চিন্তা করেছি ওমর সানিকে কোন মা পেটে ধরেছে, তাকে আমি এটা" ওই যে মানত বলে না কোনো কিছু এরকম প্যাটার্নের হয়তোবা হবে। তো সেটাও আমার জীবনে ঘটেছে এবং আরেকটা ঘটনা ঘটেছে স্টুডিওর সামনে ১০-১২ জন। তো সে আমার দিকে তাকানো। সেটের থেকে আজাদ নামে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এবং সে বলতেছে, "বস একটু আসেন।" আমি গেলাম। তো গিয়ে আমি ছেলেটারে বললাম যে, "কোথায় বাড়ি?" সম্ভবত মেবি কোনো জেলা হয়তোবা আমি ভুল করব। হয়তোবা বগুড়া এই প্যাটার্ন
গাইবান্ধা, এই ঝিনাইদহ বগুড়া শুনে এই ভালো লাগছে। আমার বাড়ি বগুড়া। ও আমি আচ্ছা, হয়তো আসছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং ওই অঞ্চল দিয়ে তা আমি বললাম যে ওর অনেক ইতিহাস শুনলাম আমাকে ভালোবাসার। ও দুপুরও খায়নি এবং ওকে মারছে, ও রাগ করে চলে আসছে শুধু আমার ছবি দেখার জন্য ইয়েতে আছে। তা আমি না তখনকার একটা ইয়াঙ্গার একটা মানে মানুষ, আমি বললাম যে তুমি যে মিয়া এত ভালোবাসো, তুমি তুমি তোমার হাত কাটতে পারবা? হুম। আমি না আধা ঘন্টা পরে শুটিং করতাম, বস বস তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি হয়েছে? সেও পাশের থেকে ব্লেড কিনে একদম এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলছে, দেখে হা করে আছে, মিনিমাম 3 থেকে 4টা সেলাই লাগবে। ও না আমার দিকে তাকাই রয়েছে, নিবিকা রক্ত পড়তেছে, ইয়ার্স। তা আমি এখন আমি কি ওর পায়ে ধরবো, মাপ চাবো? অন্যায় তো আমি করছি, কারণ আমি তো বুঝতে পারিনি এরকম ঘটনা এরকম। তারপরে আমি খালি জাস্ট মনে করেন যে শার্ট খুলে রেখেছি, হ্যাঁ, কিছুক্ষণ পরে শার্ট নেই। কি হয়েছে কি হয়েছে? একটা ছেলেকে ফিল করলো, তো ওরে পাই না পাই না পাই না, এখন আমি কি করব? হ্যাঁ, গেঞ্জি পরে গাড়িতে উঠলাম, একটা গেঞ্জি কোনো রকমের যে বাবা গেঞ্জি আছে না, বাবা গেঞ্জি পরে গাড়িতে উঠলাম। ওরে বলার পরে কয় কি যে ভাই শার্টটা আমি নিছি, এটা মাফ করে দেন, দরকার হলে আমি আরো টাকা দিব, আপনাকে আমি টাকা পাঠাই দিতেছি, এই শার্টটা আর আমি দেবো না। মানে আপনার শার্টটা রাখবে সে। হ্যাঁ, আমার শার্টটা রাখবে। তো হয়তোবা আমি অনেক মানে ভালো আর্টিস্ট না, জানি না অভিনেতা হতে পেরেছি কিনা, কিন্তু কিছু মানুষের মনে দাগ কেটেছিলাম এবং এখনো কাটছি। কারণ সবচেয়ে বড় আমার আমার কাছে মনে হয় যে আমি মানুষ হিসাবে আমি হিপোক্রেট না, আমি মানুষ হিসাবে ক্ষতিকারক না। এই গুণটা আল্লাহ আমাকে দিয়েছে। এটা কি আ বয়সের সাথে, সাথে পরিস্থিতির সাথে, সাথে আপনি এমন হয়েছেন? বয়সের সাথে কোনো মিল নাই। একজন ভালো মানুষের হইতে গেলে বয়স লাগে, এটা কে বলছে আপনাকে? মানে এই যে এই যে রিয়ালাইজেশন এর আপনি কথা বলছেন। আপনি মঞ্জুর যে আপনি যে খুব মানে সচরাচর যে আ কি বলে মাছের বাজারের মতো বিক্রি হন না। এটার বয়স তো আপনার এখন যাই ছিলেন না কেন, আপনার বয়স আপনাকে বাংলাদেশ দেখে তো আর মিনিমাম আরো ৮, ৯, ১০ বছর আগের থেকে। আরো বেশি। তখন তো আরো বেশি ১৫ বছর। তো ১৫ বছর আগে আপনার বয়স কত ছিল? তো আপনি তখন কি এই যে আপনি যে আ মানে এটা অর্জন করেছেন, আপনি বিক্রি হন না। আপনি মাছের বাজারে মা মানে আপনি বিক্রি হন না। এটার উপলব্ধি আগে আসছে। তা আপনি বয়স দিয়ে কি করবেন? একটি মানুষ শিক্ষায় শিক্ষিত হতে গেলে তার ৫০ বছর লাগে না। ১৬, ১৭, ১৮, ২০ বছরও সম্ভব। ২২ বছরও সম্ভব। একজন ক্যাপ্টেনের কোনো বয়স লাগে না। ছোট একটা গল্প বলি। আমি জানি না মানে আমি একটু বেশি বলে ফেলছি কিনা জানি আমি না। বেশি শুনতে চাই। হ্যাঁ, আমি আ একটি রাজার সেনাপতি ছিল। এক সেনাপতি বলতেছে, "হ্যাঁ, আমি এটা করতেছি, আমি এটা করতেছি। আমি এই অ্যা প্রদেশ আমি যুদ্ধ করে গেছি। আমাকে এত বছর হয়ে গেল আমার। আমাকে কেন অ্যা উজির বানায় না?" আর যাকে উজির রেখেছে তার বয়স ৯৬ বছর বয়স। হ্যাঁ? আমাদের রাজা সাহেবেরও বাবার আমলে ছিল। হ্যাঁ? উনি হাঁটাচলা করতে পারে না। উনাকে কেন এটা করবে? তো রাজা সাহেব এটা শুনেছে। খুব শর্টকাটে বলি। তো বলতেছে যে, "এই সেনাপতি তুমি একটা কাজ করো।" তো দীর্ঘদিন যাবৎ শুনছে তো। যে আমার ওই একটি জায়গায় ওখানে যাও। আমার যে শখের কুকুরটা ও বাচ্চা দিয়েছে। তো বাচ্চা গেছে। তো বলতেছে ৬ টা বাচ্চা দিছে। তো বলতেছে আ মানে ছেলে কয়টা মেয়ে কয়টা? কয়, "স্যার হুজুর এইটা তো দেখিনি।" তা যাও। তো বলতেছে ৪ টা মেয়ে আবার ৩ টা আ মানি আ এরকম ছেলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো কি রঙের? কয়টা স্যার হুজুর এইটা তো দেখিনি। এটা তো খেয়াল করিনি। আবার যাও। তো বলতেছে এই দিস ইন দিস। তো বলতেছে কয়টার চোখ ফুটছে? হুজুর এইটা তো দেখিনি। তা করতে, করতে ও হাঁপায় গেছে অনেক। তা বলতেছে উজির কোথায়? বলতেছে হুজুর উজির তো প্রায় ৭-৮ দিন যাবৎ আসে না। উনার তো ভীষণ জ্বর। বলে ওনাকে যে করা হোক মানে চ্যাংদোলা করা হলে নিয়ে আসো। তো তখন যে পালঙ্কর মতো করে তাকে নিয়ে আসছে। উনি তো ভীষণ ভয় পেয়ে গেছে।
যে আজকে আল্লাহ জানে কি হয়। বলে যে, "আপনাকে শেষ কষ্টটা দিব।" ওই উজির। বলে যে, "বলেন।" বলে যে, "আপনি তো আমার বাবার আমল থেকে। আপনি এখনো আপনি কয়েকবার আমাকে প্রস্তাব দিয়েছেন। আপনি কাজটা করতে পারছেন না আপনার বয়সের ভার। তাও আমি রাজি না। তা একটু দেখেন না এই জ্বর অবস্থায়। আপনি কি একটু হেল্প করবে কুকুর?" সে কুকুরটা দেখে আইসা বলতেছে, হুজুর আ ৬ টা কুকুর হয়েছে। ৪ টা আ এ ছেলে, ৩ টা মেয়ে, আ ৩ টার চোখ ফুটেছে। কালার হচ্ছে ৩ টার এই কালার, এইটা এই কালার। একটা কুকুরকে দেখলাম একটু চোখে একটু ময়লা আসছে। একেবারে ডিটেইলস। ডিটেইলস বলে দিল। তো সেনাপতি দাঁড়ায় বলল যে, আ "আমি উত্তর পেয়ে গেছি হুজুর। আমি আর উজির হইতে চাইব না।" তো সেটি আমি এই গল্পটাই একটু আপনার সাথে সরি আমি শেয়ার করলাম। তো এরকম সেনাপতি হুম, কোটি, কোটি আছে। এই সেনাপতি দিয়ে আপনি কি করবেন? লাগবে তো এরকম উজির। সেই উজিরের বয়সটা যেরকম ৯৬ হতে পারে, সেই উজিরটা কিন্তু তার বাবার আমলের বয়সে সে ১৮ বছরে উজির হয়েছিল। তো বয়সটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, বয়সটাকে আপনি কি পার্সোনালিটির জায়গায় আপনি একটু ভারেক্কির জায়গায় সেটা অ্যাচিভ হয়। এই যে আমরা কিছুদিন আগে একটা ছোট্ট শিশুর উপর বর্বর নির্যাতনের ঘটনা দেখলাম রামিসার উপরে। প্রায়ই এরকম ঘটনা আমরা সোসাইটিতে দেখি। টাচ করে তো মানুষকে সবাইকে। টাচ তো ডেফিনিটলি করবে এবং এদেরকে যেরকম আমি কিছু শরিয়া আইন আমি ভীষণ পছন্দ করি। কিছু শরিয়া আইন মনে হয় না যে প্রমাণিত হওয়ার পরে মানে এই পর্যন্ত গাঁথার পরে ইট দিয়ে মেরে ফেলানো। তা আমার কাছে এইরকম মনে হয়। এই বিচার সালিসির কোনো সুন্দরতম করে এনে এদেরকে এইভাবে মানে দুনিয়া থেকে উঠায় দেয়া উচিত। আমি মনে করি। এতটুকু একটা বাচ্চার সাথে কি সেক্স করা যায়? নাউজুবিল্লাহ। কিভাবে পুরুষত্ব ওঠে? এটাকে পুরুষত্ব বলে? এটাকে আ মানে অ কি আমি জানি না। আমার এত পড়াশোনা নাই। আ পুরুষত্ব বিষয়টাই তো মনে হয় অন্যরকম। মানে এটা কি? আমি তো জানি না। মানে আমি কোনো কিছুতে বুঝতে পারি না। এটা কোন ধরনের পুরুষত্ব? কোন ধরনের আ মানে আ পুরুষ যে আ এরকম হয় না যে তার ওয়াইফকে মারে। এটা পুরুষত্ব? এ কাপুরুষরা করে ওয়াইফরে মারে। যেগুলি কাপুরুষের বাচ্চা এরা করে এগুলি। ওয়াইফরে মারে। তারপরে বাচ্চাদেরকে মারে, অমুক করে, তমুক করে। আরে বাবা সবকিছু বুঝাও। না বুঝাইলে আসসালামু আলাইকুম। মঞ্জুর ভাই আপনার ভাল লাগে নাই আমার কাছে। অনেক ট্রাই করছি আপনার সাথে একসাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য। পারছি না। নেক্সট টাইম আর ডাকবেন না। আমরা এই হওয়া উচিত। আজকের আপনার সাথে আলোচনায় মূলত একজন মানুষ ওমর সানিকেই জানার চেষ্টা করছি। চলচ্চিত্র নিয়ে খুবই কম কথা বলছি আমরা। কারণ আমরা বিশ্বাস করি একটা দীর্ঘ সময় পেরিয়ে এসে জীবন আপনাকে কি দিল, জীবনবোধ, সংসার, মানুষের সাথে সম্পর্ক, সমাজ বাস্তবতা, এখন আপনার সবকিছুই আসলে হয়তো গভীরভাবে দেখেন, দেখার সময় পান। বিষয়টা কি এরকম না? আ আমি আসলে মাঝে মধ্যে একাকিত্বকে ভীষণ পছন্দ করি। আবার আম চাঁদের আলোকেও ভীষণ পছন্দ করি। আবার অন্ধকারকেও ভীষণ ভালো লাগে। সেই জায়গায় নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি যে আমাকে কিভাবে আমি তৈরি করব। আমি যেরকম যুদ্ধ করছি আমার লাইফে। আমি যেরকম যুদ্ধ করছি একজন ভালো বাবা হওয়ার জন্য এখনো যুদ্ধ করছি। একজন ভালো হাসব্যান্ড হওয়ার জন্য যুদ্ধ করছি। সমাজে একজন ভালো মানুষ হওয়ার জন্য যুদ্ধ করছি। এবং আম কি বলে যেরকম ঢাকা সিটি আমার কাছে ভাল লাগে না। আমা আপনাকে তো প্রায়ই দেখি আমার কাছে গ্রামাঞ্চলে। নিকৃষ্ট আমি কয়েকদিন আগেই দেখলাম যে আপনি বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, আপনার এক আমি নাতিকে নিয়ে। আমাকে তারপরেও হ্যাঁ, বলবেন যে আপনি তো বসুন্ধরায় থাকেন, হ্যাঁ, মাতবুরি করেন, এত বড়, বড় কথা বলেন। হুম। পেটের দায়ে থাকি। পেটের দায়ে থাকি ভাই। আমার এই মানে এই যে আপনার কাছে আসি, চ্যানেল আইতে যাবো, একটু ছবিতে অভিনয় করব, গোলসেন্স গ্রুপের সাথে আছি। পেটের দায়ে ভাই।
কিন্তু একটু মনে করিয়ে আর দিই পেটের দায়টা যদি এরকম যদি অন্য অন্য বরিশাল কিংবা হ্যাঁ, দিনাজপুর, রংপুরে থাকতো, তাহলে ঢাকায় আসতাম না। ঢাকায় থাকতে চান না। ভাল লাগে না আমার কাছে। আমার কাছে কেমন জানি না যে আম আমি জানি না, আমি খুব ইয়ে না, biased man না, অমুক না, ভন্ডাও না, কোনো কিছু না। আমি কোনো উম ধর্মভীরু মানুষ, কিন্তু ইয়ে না, গোঁড়া না। গোঁড়া না। গোয়ার বা এরকম না। হ্যাঁ। না, গোঁড়া হুম, না। হুম। অনেক তো ইসলামটাকে অনেকভাবে করে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ঢাকা সিটি এই মুহূর্তে আমার থাকার মতো না। ওই যে আবারও শেষ জায়গায় বলি, ওমর সানি শুধুই থাকে পেটের দায়ে। কিন্তু আ আমি আপনাকে আড্ডা দেওয়ার সময় বলেছিলাম যে আমার সাথে যে গেস্ট হবেন আপনি, তো তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে কিনা? তখন আপনি কি বলেছিলেন আপনার মনে আছে? আমি হচ্ছে মোস্ট কমার্শিয়াল আর্টিস্ট। আমি কমার্শিয়াল আর্টিস্ট। কিন্তু পেটের দায়ে কাজ করি তো, রাইট? আপনাকে বলেছিলাম আমি অসুর না। দ্যাটস ইট। আমি অসুর না। আচ্ছা, ঢাকায় থাকতে চান না। এখন আমরা সম্মান করে তো মৌসুমী নামেই ডাকি। এখন পরিচয় সূত্রে ভাবি ডাকতে পারি বা আপা ডাকতে পারি। উনি যদি কখনো বলেন যে, "তুমি আমেরিকাতেই চলে আসো", তাহলে আপনার প্রেফারেন্সটা কি হবে? খুব একটা বলে না। বলে যে এসে যে পর্যন্ত আমি মানে মায়ের বন্ধনে আটকে আছি, মেয়ের বন্ধনে এসে দেখে যাও। কিন্তু ওই যে মানে আমি এর আগে 5 ইয়ার্স এর মাল্টিপল ভিসা ছিল। ৩ বার ৪ বার গিয়েছিলাম। একবার ছিলাম ১৭ দিন, একবার ছিলাম ১ মাস ৮ দিন না ১০ দিন, একবার ছিলাম দে ১.৫ দিন না ২.৫ দিন, না ১.৫ দিন ২ দিনের মতো ছিলাম। তারপরে ভিসা চাই কোনো না কোনো কারণে। হয়তোবা পছন্দ হয় না বোধহয় আমাকে। ভিসা দেয় না। ভিসা দেয় না। হ্যাঁ? আমি কোনো কিছু করি না। মদ খেয়ে কোনো অ্যারেস্টও হইনি, জুয়া খেলতেও যাইনি। কোনো কিছুই করিনি ভাই। আ মারামারিও করিনি। কেন ভিসা দেয় না? জানি না। কিন্তু এরকম অনেক বরেণ্য মানুষ আছে আমি যাদেরকে দেখে দাঁড়িয়ে যাই, তারাও এরকম ৩, ৪, ৫ বছর ভিসা পায় না। তাদের নাম বলব না। আচ্ছা, যাদের দেশ তারা ভিসা দিবে কি না দিবে সেটা তাদের বিষয় অফ হিসেবে কোর্স, আপাতত সান্ত্বনা অফ কোর্স। নিয়ে থাকতে হবে। আমরা একটু ইমরানের খবর নিতে চাই। আসেন না, চলেন ইমরানকে খুঁজি। ইমরান কোথায়? ইমরান এই যে আমি, আমার ভিতরে ইমরান। আমি ইমরান হয়েই কথা বলছি। ওমর সানিকে তো প্রশ্নই করেননি। না, ওমর সানিকে খুব বেশি প্রশ্ন নাই। ইমরান কে ছিল? ইমরান তো আ যেরকম আ ইমরান খুবই সাধারণ ঘরের একটা ছেলে। তার বাবা চাকরি করতেন ম্যাব অপটিক্সে। তার আ বা কি বলে একটি কাজের জন্য আমার আপন বড় ভাইকে আমার বড় ভাই ৮ বছরের বড় আমার। তাকে একটু ভালো থাকার জন্য তাকে সৌদি আরবে পাঠানো। ওখান থেকে কিছু টাকা পাঠাতো। আমার মা একদমই পড়াশোনা জানতেন না। এবং আমার বোনটা খুবই সুশ্রী, সুন্দর এবং আমার চেয়ে ৫ বছরের বড়। সে এখন বয়োজ্যেষ্ঠ, খুবই সিনিয়র সিটিজেন এবং আমার জন্য বসে আছে যে কখন আসবে, কখন আ আমাকে ভাত খাওয়াবে এবং সামনে দাঁড়িয়ে থাকে এখনো আ এ সেই জায়গাটাতে। তো আমি এরকম একটি ফ্যামিলির আব্বার জন্য নদী পার হয়ে কেরানীগঞ্জে আমার জন্ম জিঞ্জিরা আ কেরানীগঞ্জের থেকে ভাত নিয়ে আসতাম। আমি আমার বড় বোন এবং আ ফার্ম গেটে যখন আসি তখন আমাদের আ যে নাকি কোম্পানির মালিক জমির সাহেব উনি ইন্তেকাল করেছেন। তার ছেলেরাও ইন্তেকাল করেছেন এবং সেখানে ফার্ম গেটে আসি। একটি বাড়ি তৈরি হচ্ছিল। সেই বাড়িতে আ উঠি তেজকুনি পাড়াতে এবং তেজকুনি পাড়াতে উম এই তো তখন একটু পড়াশোনা করতাম। খুব আ ভালো ছাত্র কখনোই ছিলাম না। এবং ওখান থেকে আস্তে আস্তে আমার আব্বা চাইতেন যে আমি যেন ফিল্মের আর্টিস্ট হই। কারণ তার ফেভারাইট হচ্ছে দিলীপ কুমার, দিলীপজি এবং সে অসংখ্য ছবি দেখতেন। তা আমার বাসায় আ আমার ১ম যে ফ্যানটা আসে আ আমার কি বলে তার মালিক দিয়েছিলেন ফ্যানটা। চমৎকার একটি ফ্যান। সেই উষ্ণ বাতাসে
আমি বড় হয়েছি। আমার বড় ভাই কিছু টাকা পাঠিয়েছিলেন চাঁদরা এলোর জন্য, আমি সেটা আহরণ করি এবং আমার বাসার ১ম এসিটা আমার টাকা দিয়েই কিনি। ১ম যে আ কি বলে ল্যান্ড ফোনটা সেটাও আমার টাকা দিয়ে আমি করি। তো এইভাবেই ওমর সানি আ কি বলে ইমরান আস্তে, আস্তে বড় হয় এবং অ্যাম হোপফুলি স্টিল এখন পর্যন্ত আ আমি আমার বড় ভাই এখন অনেক বয়স হয়ে গেছে। একটু আগে ফোন দিয়েছিল। আমি জানি কেন আমাকে ফোন দিয়েছিল। সেই কাজটা করার জন্যই আমি হয়তোবা যাব এবং চলছে সততার রাজ্যে। আমার বড় ভাই এখনো চাকরি করে। আবার ছোট্ট একটা দোকান আছে, চশমার দোকান। এই যে চশমাটা দেখছেন আমার হৃদয়ের, এটা অনেক ভাইরাল চশমা। ভাইরাল মানে সবসময় দেখে। এই চশমা, এই ফ্রেমটা আমার বড় ভাইয়ের তৈরি করা। এটা আমার বাবাও জানতেন এই কাজটা করা। হ্যাঁ? আমার বাবা নাই। অনেক বরেণ্য মানুষ যাদের জন্য বাংলাদেশ, যাদের জন্য তাদের অনেক চশমা আমার বাবার হাত দিয়ে তৈরি হয়েছে। হয় না? নাম বলে অনেকেই মনে করে যে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি ১ম রাষ্ট্রনায়ক বলতে আমার বয়সে যেটা দেখেছিলাম আমি জিয়া রহমান সাহেবকে। এই ৭৭ এর 77 এ সম্ভবত চুনকুটিয়াতে। আমি যদি ভুল না করি। সেখান থেকে আসছে। তো অনেকেই বলছে আমি আ অমুক করছি। আমি জাসাসের আন্তর্জাতিক বিষয় সম্পাদক ছিলাম। পরে রাজনীতির সাথে জড়িত না। আমারে অমুক বলে, তমুক বলে। হ্যাঁ? কিন্তু আমি তো দালালি করেও খাই না। কোনো কিছুই খাই না। ভাতের ব্যবসা করি মঞ্জুর ভাই। ভাতের ব্যবসার প্রসঙ্গে আসবো। আমি বাবাকে নিয়ে কথা বলছিলাম, মার সম্পর্কে জানতে চাই। আপনি একটু আগে বলেছিলেন যে আপনি আপনি আপনার আজীবনের সংগ্রাম চলছে একজন ভালো স্বামী হওয়ার জন্য, আদর্শ বাবা হওয়ার জন্য। আপনার এই এখনকার আপনি বাবা হয়েছেন সন্তানের হিসেবে এবং আপনি আপনার বাবাকে নিয়ে কথা বলছেন। এই ২ বাবার সংগ্রামের জায়গাটা কোথায়? আমার আমার বাবার সামনে আমি এখনো 100% যোগ্য না। আমার বাবা আমার মার জন্য যেটা করেছেন, আমার আ আমাদের ৩ ভাই-বোনের জন্য করেছেন। আমার ৩ টা বোন ইন্তেকাল করেছেন খুব ছোট থাকা অবস্থায়। আমার বাবা যে স্ট্রাগলটা করেছেন, আ সে অবধি হয়তোবা আমি না। এত ভালো মানুষ আমি না। আমার বাবার মতো এত ভালো মানুষ আমি না। কারণ আমার অনেক সমস্যা আছে। কিন্তু আমার বাবার কোনোই সমস্যা ছিল না। হয়তো ২-১ টা যে সমস্যা ছিল, এটা পৃথিবীর সব মানুষেরই হয়তোবা কম মানুষ বেশি তো থাকে। পারফেক্ট হয়ে যেতে পারে না 100%। পারে না। কিন্তু আমি মনে করি যে উম আ আমার যেরকম সে ফর এক্সাম্পল আমি যখন লাইক এ সুপারস্টার এবং মৌসুমী তখন বিগেস্ট স্টার ইন বাংলাদেশ। ওর মতোই এরকম জৌলুসপূর্ণ সুপারস্টার কেউ দেখেছে কিনা আমি জানি না। কেয়ামত থেকে কেয়ামতের পরে মৌসুমী। তো তখনও ওই আমি তখন ডিওএইচএস এ থাকি, মহাখালী ডিওএইচএস এ। আমার আব্বা টেম্পো থেকে নামতেন ৩ টা মুরগি, দেশি মুরগি নিয়া। অনেকেই জানতো। তো আ সিকিউরিটি গার্ড ওনারা বলতো, দৌড়ে যেত, "আঙ্কেল, আঙ্কেল দেন।" কই, "কেন?" কয়, "আঙ্কেল একটু ইয়ে করেন।" তো আমি একদিন বললাম যে, "আব্বা আপনি আমাকে বললেই পারতেন। গাড়ি পাঠাই দিতাম।" কই, "না বাবা, আমি টেম্পোতে আসি এটা আমার গর্ব। আমার ছেলের বউ, আমার মেয়ে, আমার আরেক ছেলের বউ, তাদেরকে এই মুরগি তোমার মা রান্না করে খাওয়াবে।" এবং আমার আব্বাকে কোনোদিন আমি দেখিনি যে আমাদের সাথে বসে খেতে। আমার মা সবসময় করতেন কি যে তাকে পরে খেতে দিতেন। এই কারণে যে আমার মার হলো যে আমার ৩ ছেলে মেয়ের খাওয়া শেষ হবে তারপরে তোমার আব্বু খাবে। তো আমি জানি না আ কোনোদিন আমার বাবা মুরগির যে রানটা থাকে সে কখনো খেয়েছে কিনা? কারণ কি জানেন? একজন বাবা সবার স্মৃতিকে সবার পরে খেতেন এবং আমার মনে হয় যে উনি আমি আব্বাকে বলছিলাম যে, "আব্বা আপনি কতদিন যাবৎ মুরগির রান খান না?" বলে যে, "তোমরা খাও।" তো
আমি যখন আমার ঘরে আমার ছেলে মেয়ে আসলো, তখন তো আমার পয়সার অভাব নাই, আমার স্ত্রীরও নাই, আমিও খেতাম না, আমার ছেলে মেয়ের সামনে আমিও খেতাম না। এবং স্টিল আমার এরকম একজন বাবার জন্য আমার চোখের পানি পড়া, এটা আমার গর্ব। আমি অলমোস্ট 60-এর কোঠায় চলে যাচ্ছি, আমার বাবা নাই, কিন্তু এত সিম্পল একজন মানুষ ছিলেন। মানে সে কখনো এই বাবাগুলি কি প্রতিটা ঘরে ঘরে আমি দেখতে চাই যে না আমার ছেলে মেয়েরা মুরগির রান খাবে। যেরকম আমার ওয়াইফকেও দেখেছি, আমি একদিন ভুলে আমি কি বলে মুরগির রান নিয়ে ফেলছিলাম। হ্যাঁ তুমি খেলা কেন? তুমি আগে এটা ফারদিন দেখছো, ফারদিন খায়নি, এখনো ফাইজা খায়নি, তুমি খেলা কেন? এখনকার সন্তানদের জন্য ভীষণ করুণা হয় আমার, যে কিভাবে ধ্বংস হচ্ছে ড্রাগসে আসক্ত হয়ে। যে আমি সেদিন দেখতেছি যে একজন বাবাকে পিটাচ্ছে, একজন বাবা চাচ্ছে যে তার ছেলেটা যেন সারা জীবন জেলখানায় থাকে। বলে যে কেন? ভাই আমাকে প্রতিদিন আইসা পিটায়, মারে। সেই সন্তানের পৃথিবীতে কোথায় জায়গা হয়, কি হয় আমি ঠিক জানি না। আর আমিও আহ, ওই যে একটু আগে বলছি যে আমি যুদ্ধ করে যাই, আমার যুদ্ধটা আমার বাবার জন্য। আমার বাবা কত সিম্পল মানুষ ছিল, আমার বাবাকে কোনোদিন আমি দেখিনি যে সাদা পাঞ্জাবির পরে কোনো পাঞ্জাবি পরেনি। একটি এক কালারই পাঞ্জাবি, পায়জামা একটাই। মাঝে মধ্যে একটু সিগারেট খেতেন, তারপর লুকায় সিগারেট খেতেন, লুকায় সিগারেট খেতেন। এবং আহ, এত ভালো মানুষ ছিলেন, হয়তোবা খুবই গোঁড়া মুসলিম নিশ্চয়ই ছিল না। ওনার অর্থকষ্টও ছিল সেই সময়। হ্যাঁ ছিল। এবং সে ইচ্ছা করলে স্বাধীনতার পরে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করে অনেক বিহারি বাড়ি, মিরপুর, মোহাম্মদপুর নিতে পারতেন হয়তো। নিতে পারতো। সে বলতো যে না আমি অন্যের ইয়েতে সারা জীবন ভাড়া থেকে গেছেন, আমাদেরকে নিয়ে স্ট্রাগল করে গেছেন। এবং সে যখন নাকি চলে যায় খুব সাধারণ অবস্থায় চলে যায়। এবং এবং আমাকে কখনো তো আপনার মতো সুপারস্টার ছেলে বা ছেলের ওয়াইফ তাদের কাছে এসেও তো মনে হয়, আমি যতদূর মনে হচ্ছে যে হুম, উনি নিজেকে সঁপে দেন নাই, বিষয়টা এরকম। না। এবং কখনো ওই শার্টে মানে পাঞ্জাবির কালার চেঞ্জ করেনি, খুব সিম্পল অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। যাওয়ার আগে বলছে যে আহ, আমার আমি দোয়া করে যাই, তো তোমাদের সন্তান দিয়ে তোমরা ভালো থাকবে। আমি আমি সাকসেস। আমার ছেলেকে নিয়ে টেনশন করতেন, আমার ছেলে দুবাইতে এখন ম্যাসিভ গুড পজিশনে আছে। ফারদিন, আমি দেখি মাঝে মাঝে এবং তার। হ্যাঁ, এবং কি বলে আমার মেয়েও পড়াশোনা প্লাস জব করছে। আপনার বাবা তাহলে আপনাকে যে স্বপ্ন দেখেছিলেন যে আপনি ফিল্মে কাজ করবেন, তার প্রিয় নায়ক ছিল হুম, দিলীপ কুমার বললেন আপনি। হুম। আসলে উনি তো হ্যাপি ছিলেন আপনাকে নিয়ে, আই নাকি কোর্স এখন দেখলে হ্যাপি হতেন? না, মাঝখানে আমার একটি বাজে সময় গিয়েছে। এই এই বাজে সময়টা আমার আব্বা দেখেছেন। সেই বাজে সময়টার মধ্যে নিজেকে শুধরে যখন আমি নিজেকে পরিশোধন করেছি, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার মা তো আগেই করেছেন। সো দেখেন পৃথিবীতে তো সবাই চলে যায়। হুম? আমি কয়েকদিন আগেই মিরপুরের এক ধনাঢ্য মানুষ চলে গেলেন। হুম? তো কি রেখে গেছেন? আপনি কি মঞ্জুর ভাই বলতে পারবেন যে আমি ওমর সানি দেখে আমি আমার কবরে আমি যাওয়ার সময় এক রত্তি রূপা নিয়ে যেতে পারবো? না, এতে কিসের বড়াই করি আমরা? কিসের করি করি? আমি যে এত ভালো, ভালো কথা হয়তো আমি বলছি। আপনার কাছে কি মনে হয়? কিছু দেখবেন যে আপনার কমেন্টসে লিখবে যে উনি বোধহয় মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, ইয়াসি। হ্যাঁ? আমার কোনো ইচ্ছা নেই। এই আমরা প্রস্তাব এই প্রস্তাব আগেও পেয়েছি। হ্যাঁ? আমার কোনো ইচ্ছে নেই। আমার আমার সে ফর এক্সাম্পল কি জানেন?
একটা ভালো গাড়িতে করলাম, একটা ভালো জায়গায় ট্রিটমেন্ট করলাম। হুম। হুম? মানে আমার ছেলেমেয়ের জন্য, নাতি-নাতকুর সবার জন্য বললেই একটা সুন্দর পার্টি করতে পারলাম। একটা ২০০-৪০০ কোরআনে হাফেজ মানুষের জন্য আ একটু ইয়ে করতে পারলাম। এতেই আমি এই হ্যাপি। সচ্ছলতাটাই। এই সচ্ছলতা। আপনি একটু আগে বলছিলেন যে আপনি যেদিন ভুল করে মুরগির রান খেয়ে ফেলেছিলেন, সেদিন আপনার ওয়াইফ বলেছিল যে, "তুমি কেন খেয়েছো এটা?" হুম, তো আ আমরা তো এত অসাধারণের ভেতরে সাধারণ গল্পটা আসলে জানি না। হুম। তো আপনি যখন এই যে আপনাদের প্রেমে পড়া, আপনাদের বিয়ে করা এগুলো নিয়ে হাজার, হাজার বার বলা হয়েছে। আমি শুধু একটা জিনিস জানতে চাই। আপনি আ মৌসুমীকে নায়িকা হিসেবেই পছন্দ করেছিলেন নাকি মানুষ হিসেবে ভালো লাগতো আমি শুধু? মানুষ হিসাবে পছন্দ করেছি। নায়িকা হিসাবে তো মৌসুমী মানে বা আমার এখানেই ছিল। আমি তখন তো এমন না যে আমি তখন became a star, সুপারস্টার। হুম? আমাকে বা কি বলে আ তখন হাইয়েস্ট পেটেড আর্টিস্টদের মধ্যে আমি অন্যতম। তো মৌসুমী তাই ছিল, শাবনূর তাই ছিল, লিমা ছিল, শাহনাজ ছিল, অরুণা বিশ্বাস ছিল। তো আমি ব্যক্তি মৌসুমীকে কেন বিয়ে করব? আমি কি কোনো পাটক্ষেতের ধইঞ্চা যে আ মানে নায়িকাকে বিয়ে করতে হবে? নো! আমি একজন ব্যক্তি মানুষকে করেছি। এবং আমি বোধহয় আমি রাইট চয়েসটাই করতে পেরেছি। হয়তোবা কারো কাছে এটা ফিল নেই। আমার কি যায় আসে? আপনি আপনি বেশ রোমান্টিক টিল নাও। হয়তোবা। এটা কি আপনাকে দেখাতে হয়? না, আমাকে দেখাতে হয় না। আমি অনেক প্রস্তাব পাই। আমি অনেক প্রস্তাব পাই। প্রস্তাবে কি যায় আসে? মৌসুমীও তো অনেক প্রস্তাব পায়। তো রোমান্টিকটা হচ্ছে কি? রোমান্টিকটা মানেই কি অ্যা মানে একজন মেয়ে আসলেই রোমান্টিক হইতে হয়? আমি বলতে চাচ্ছি যে আমি তো তাহলে আপনি আপনার কি কাছে আমি বোঝাচ্ছেন? আমি তো আমি যেরকম আপনার কাছে আমি অনেক রোমান্টিক থাকতে চাচ্ছি। হ্যাঁ। কারণ আমি জানি আপনাকে আমি ফিল করি। 'তালাশ' যখন দেখেছি, সবকিছু যখন দেখেছি যে আপনার আপনার সাথে কথা বলাটা খুবই রোমান্টিক ওয়েতে কথা বলতে হয়। কারণ আপনি একজন কাঠখোট্টা মানুষ। হ্যাঁ? কাঠখোট্টা মানুষ ঠোকরায় না? কিন্তু এটা গুড ওয়েতে। আপনি ভাববেন না আপনার হাসিটায় ব্যাডলি প্রকাশ হবে। আপনি ব্যাডম্যান। আপনি হঠাৎ করে আ আর্নল্ড ওয়াজনিগারের মধ্যে একটা ছবিতে ভিলেন হয়ে গেলেন। তা না। আপনি হিরো। ওকে? আপনি হিরো হিসাবেই আমি আমি জানি। আমরা সানি ভাই একটা জিনিসে ২ টা জিনিস মানে আপনার গল্পের মধ্যে আসলে আমি ডুবে আছি। আপনার ফিল্মের আগে আপনার নাম ছিল হচ্ছে ইমরান। ইমরান। সেই ইমরানের গল্প আমরা করছিলাম। ইমরান কি আ কারো মানে বেশিরভাগ মানুষই তো ইমরান নামটা জানে না। কারা জানে? কারা ডাকে? আম ডাকে কিনা আ আসলে? আমার আমার ইমরান নামে আমার মা ডাকতেন, ইন্তেকাল করেছেন। আমার বাবা ডাকতেন, ইন্তেকাল করেছেন। আমার বড় ভাই ডাকেন, আমার বড় বোন ডাকে। এখনো? তারপরে হ্যাঁ, তারা আমার কোনোভাবেই ওমর বা সানি না, এগুলো না, কোনো না, না, কিছুতে এগুলি করে না। মাঝে আমার ওয়াইফও ইমরান ডাকে মাঝে মধ্যে। হ্যাঁ, যখন নাকি সানি বলে ডাকে তখন চিন্তা করি উনি এই মহিলা বোধহয় সম্ভবত আমার উপর একটু রাগ-মাগ আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু ঝামেলা আছে। হ্যাঁ? আর হচ্ছে আ এই সেদিন আমার তো এখন 59 অনেক পুরুষ মানুষ ক্যামেরার সামনে বয়স লুকায় না। আরে বয়স তো একটা আক্ষরিক একটা অংশ। সেটা না। তো আ আমার এই ৩-৪ বছর আগে যখন আমার 56 ইয়ার্স আছে তখনও আমরা ভাই-বোন আছে। টাস করে একটা জোরে থাপ্পড় মাইরা দিছে আমার বড় ভাই। আপনাকে? হ্যাঁ, হ্যাঁ। মাইর খাইছি এবং খুব ভালো অ্যাচিভ করছি আমি সেদিন। এবং খুব এনজয় করছি আমি সেদিন। আমি খুব পার্টি করছি আমি সেদিন। যে বড় ভাইয়ের মার খেয়েছি অনেক বছর পরে। মানে তা সেলিব্রেশন এর মতো হ্যাঁ, বিষয়টা। ইয়েস। এইটা নিয়ে আবার আমার ছেলে হেবি মজা খেয়েছে। আব্বু তো বড় আব্বার কাছে মাইর খেয়েছে। একদম মানে পুরো। তো সবার আমি বলছি, "কি খেতে চাও?" "ইয়ে খেতে চাও।" তো এই যে মানে এটা বুঝা যায় বড় ভাইয়ের কাছে মাইর খাওয়ার পরে তাহলে ইমরান এখন শুধু নিজেদের একেবারে পারিবারিক আবহের মধ্যেই আছে। ইমরানকে মাঝে মধ্যে একটু ছড়িয়ে দিতে চাই। যেরকম আ আমি ফর এক্সাম্পল অনেক বিখ্যাত কিছু আ এখন আর্টিস্ট, বিখ্যাত টেকনিশিয়ান, রাজনীতিবিদ সবার কাছেই আমি ইমরান ছড়াই দিতে চাই না। কারণ তাদের তাদের কোনো
অনেক সময় তারা বোঝার মতো সেই পদ্ম নাই। আমি ইমরানকে একটু আমি যখন নাকি ওই যে ভাতের হোটেলে সাটুরিয়ায় থাকি বা ঔরঙ্গাবাদ থাকি, কিংবা আমি কয়েকদিন পরে এই হেমায়েতপুরে করব আরেকটা, আবার ৩০০ ফিটে করব। ওই সেখানে ইমরানকে নিয়ে চলি। কারণ ইমরান যদি সেখানে না থাকে, সাধারণ মানুষ আইসেই আ মানে সেই পর্দার নাকাবের আড়ালে বলবে না, "ওহ মাই গড!" হ্যাঁ? আবার কেউ হয়তো বলবেন, "আপনাকে একটু ছুঁয়ে দেখি।" কারণ আমি যদি টাক করে ওমর সানি হয়ে যাই, হুম, হুম। "এই, ওই, উর" এরকম করবে। আর ইমরানকে যদি রাখি, তাহলে সব মানুষের সাথে আমি সম্পর্ক বিল্ড আপ করতে পারব। তাহলে ইমরান থেকে ওমর সানি তারপরে আবার ইমরানে ব্যাক করার আ মূল জায়গাটা তাহলে আপনি ইমরানই ছিলেন ভেতরে, ভেতরে। মাঝখানের আমি সময়টা কি ছিল? না, আমি ওরকমই থাকতে চাই। আমি যেরকম আ ওমর সানিকে সবসময় আনতে চাই না। আবার কিছু জায়গায় ওমর সানিকে আনি। কিছু জায়গায় আমি কাজ করি ওমর সানি। তার জন্য আ অনেকে হয় না? যে মানুষের সাথে কথা বলতে সাহস পায় না, অকপটে আমি সে মানুষগুলির সাথে কথা বলি। যেখানে একজন আ এমপিও সাহস পাবে না, মন্ত্রীও সাহস পাবে না। কিন্তু আমি ওমর সানি কথা বলে দিই। এটা একটা পরিচয়। হ্যাঁ, এটা আমার পরিচয়। আমি ঢাকা সিটিতে আমি কোনোদিন ট্যাক্স দিইনি, কোনো চাঁদাবাজি কাউরে করিনি। এটা আমার পরিচয়। আমাকে মৌসুমীকে যেদিন আরকি অনুষ্ঠান করি সেদিন একজন বিখ্যাত আম মানে সন্ত্রাসী, উনিও চলে গেছে দুনিয়ার থেকে। আমারে বলছে, "তোরে খাইয়া ফেলামু।" আমি বলছি, "আমি মৌসুমীকে বিয়ে করলাম। হুম? তোর বাবার ক্ষমতা থাকলে তুই দেখাইস।" তো সেখানে আমি ওমর সানি থাকি মাঝেমধ্যে। তাহলে ইমরান ভাই আপনার সাথে একটা কথা বলি সেটা হলো যে আম ফিল্মে আমরা দেখেছি মানুষজন হেসেছে, কেঁদেছে। একটা ছোট গল্প বলি। আমি গ্রামের মানুষ তো গৃহস্থ ফ্যামিলির। তো আমাদের বাড়িতে যারা কাজ করত তারা তো জমিতে কাজ করত। তো ওরা আমি তো সিনেমা দেখতে যাওয়ার অনুমতি ছিল না ছোটবেলায়। তো আমি মাঝে, মাঝে হচ্ছে যে ওদেরকে খাবার দিয়ে আসার দায়িত্ব পেতাম। জমির আইলের উপর বসে থেকে আমি আসলে এই কাজটা খুব এনজয় করতাম। যে তাদেরকে খাবার দিতে গেলে তারা যে সিনেমাটা দেখে এসেছে, তো ওরা কাজ করবে খাবারের সময়টাতে আমি পুরো গল্পটা সিনেমার গল্পটা শুনতে পারবো। এইটা অসাধারণ সময়। হুম। এই সময়টা। তখন এই যে আপনাদের সিনেমার গল্পগুলো আরো ভালোভাবে জানা। কারণ আমার তো পারমিশন ছিল না। কিন্তু সিনেমা কিন্তু ভেতরে ছিল। এইভাবেই ছিল। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, একটু আগে বলেছেন আপনি যে আ পেটের দায়ে আপনাকে কাজ করতে হয়। আপনি অসুর না জন্যে আমার অনুষ্ঠানে আসার জন্য আপনি কোন টাকা নেবেন না। আপনি কি আ ভেবেছিলেন যে ফিল্ম থেকে, সিনেমা থেকে, স্টারডম থেকে আপনি যে অর্থ উপার্জন করবেন, সেটা দিয়ে সেটা কখনো শেষ হবে না? আমার কর্মকাণ্ড যদি ব্যাডলি থাকে সেটা শেষ হতেই পারে। আমার আজকে আপনি আমার যে ভাতের হোটেল বলেন, আর হলো আমার নিচে একটি গাড়ি বলেন, আর আমার এসি রুমে থাকা বলেন, এটি আমার ফিল্মের টাকা দিয়ে করেছি। এটা ইমরান যদি হতো, কারণ ইমরান তো অ কোনো মিনিস্টার হতে পারত না। ইমরান অন্য কিছু হতে পারত না। তো আমার যা কিছু হয়েছে, যতটুকু আলহামদুলিল্লাহ আমার স্বচ্ছতা, আমার আ ম সচ্ছল অবস্থা, এটা ফিল্মের টাকা দিয়ে হয়েছে। এটা আমি স্বীকার করি। আমি কৃতজ্ঞ ফিল্মের মানুষের কাছে। ফিল্মে যারা নাকি ইন্তেকাল করেছেন আমাকে গড়ার পিছনে, যারা বেঁচে আছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ। মানুষ কি কখনো পারফেক্ট হয়ে যেতে পারে? না, পারফেক্ট হয়ে যেতে পারে না। কিন্তু আমি এটুকু চাই আমার মৃত্যুর আগে যে আমি আ আমার কয়েকটা ইচ্ছা আছে। আমার ইচ্ছার মধ্যে মেয়েটার বিয়েটা ডেফিনিটলি দেখা, এবং আমার বড় হজ বাকি আছে। ৬ বার উমরা করেছি এইটা, এবং আমি আমি চাই যে আমার নবীর সুন্দর একটা উম্মত হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিব। এবং এইটা করতে গিয়ে কি, কি করতে হবে এটা দেখাবার আমার দরকার নেই। আমি আড়ালে আমার নেপথ্যে আমার আমার বন্ধুর সাথে প্রেম করব, দ্যাটস ইট। আপনার নাম ওমর সানি তাহলে হলো কিভাবে ইমরান থেকে? আমার ওমর সানি হয়েছে আ জুবের আলম ভাই আর্টিস্ট ছিলেন খুব ভালো। উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ জান্নাত নসিব করুন। উনি এবং জালালউদ্দিন রুমি নামে, মানে নারায়ণগঞ্জে থাকেন। খুব ধনাঢ্য মানুষ।
পাহাড়ি ফুল এগুলি বানিয়েছিলেন। উনি আছেন কিনা আমি জানি না, আমার জানা নেই, হয়তো বা আছেন, দোয়া করি। রুমি ভাই সিনিয়র, মোস্ট সিনিয়র পারসন। তো উনি কম্বাইন করে ওমর, তারপরে সানি। কারণ ওমর রাদিয়াল্লাহু একজন বিখ্যাত ব্যক্তি আছেন নবীজির সময়। আর সানি তো ব্রাইট, সানি ও মানে অনেক ব্রাইট। আর তারপরে আগে যেরকম আমি ছোট্ট, অত তো জ্ঞান বুদ্ধি একটু খুব একটা বেশি না, আছে কম বেশি। আগে লিখতাম হলো SUNNY। সানি। পরে হ্যাঁ, তো পরে শুনলাম এই সানি বলে বিশাল বড়, মানে সাগরের মতো বিশাল। তারপরে প্রেম হইল বিশাল। তারপরে হচ্ছে ফুল আর অনেক কিছু, খালি বিশাল বিশাল শুনি। তা আমি বললাম যে, আমার তো এত যোগ্যতা নাই, তাহলে কি করব? পরে চেঞ্জ করে আসলাম হলো SANI, সানি। এফডিসিতে তো আমরা দেখেছি যে একটা সময় এফডিসির সামনে মানুষজন হচ্ছে ভিড় করে থাকতো, কখন আপনারা ঢুকবেন বের হবেন, জি, আপনারা তো সেই সময়ের। এখন সেই সময়ে আপনি এফডিসিতে প্রবেশটা কিভাবে হলো আপনার? এরকম আমি দৌড়ানি খেয়েছি। আমি ওই যে লাঠির বাড়ি খেয়েছি ওয়াসিম ভাইকে দেখার জন্য, উজ্জ্বল ভাইকে দেখার জন্য, ফারুক ভাইকে দেখার জন্য, নায়করা রাজ্জাককে দেখার জন্য, শাবানা আপাকে দেখার জন্য, এদেরকে আমি দৌড়ে রেখেছি পিছন সাইড, দৌড় দৌড় দৌড়। আবার হাফ প্যান্ট পরে পিছনের সাইড দিয়ে উঠতাম, এই ধরছে কলার। হুম। আবার সেই মানুষটাই আবার হিরো আঙ্গে ভাইজান দাঁড়ার, বসেন, না 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 হিরো বসেন না, না না হিরো প্লিজ। এমনকি আপনি যে আমারে একদিন বাড়ি দিয়েছেন, মাফ করে দেন, মাফ করে দেন, এগুলি আমার করতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, আছে। তো উনি ওই যে কাদের এরকম মচুয়া ছিল, তো হইছে। তো ওই ওই বাড়িটা না খেলে তো ফিল্মের সেই ইটা বুঝতাম না। একেবারে বাস্তবে আবার ফিরে আসি, সেটা হলো যে আপনি নিজেই বলেন যে আপনি ভাতের হোটেল দেন। আপনার এই যে ফিল্মের এই স্টার ইমেজ, তারপরে হচ্ছে যে একটা রঙিন জীবন, আমি বলতাম না তো, সেখান থেকে এসে আপনি রেস্টুরেন্টের প্রয়োজনই বা মানে এটা আমার শুধু- আমি রেস্টুরেন্টটা আমার মানে রেস্টুরেন্ট তো খুবই দুর্দান্ত বিজনেস ডেফিনেটলি। আনডাউটলি এবং পবিত্র বিজনেস, হ্যাঁ। এবং এটা আমার ছেলের বিজনেস। আমার ছেলের প্রথম প্রতিষ্ঠা করেন আচ্ছা। ফারদিন। হ্যাঁ। তারপরে ও যখন আরেকটা সেক্টরে মুভ অন করেন, আমাকে এটা দিয়ে যায়, আমি তখন এনজয় করলাম, খুব দারুণ। এখানে কিন্তু আমি প্রচুর লস করেছি, প্রায় 50 লাখের উপরে লস করেছি, কিন্তু এখানেই আমি আছি, আবারও ইনভেস্ট করছি, কারণ আমি একই জায়গায় থাকবো এবং আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকেই আমাকে ভালো কিছু ফিডব্যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। আপনি তো এক্সপান্ড করেই যাচ্ছেন। হ্যাঁ, আপনি গ্রামে থাকেন, লোকজনের সাথে যেয়ে ওখানে আমার কথা আমার বলছেন। ভাল লাগে। এই এবং ভাতের হোটেল বিষয়টা কি আসলে? ভাতের হোটেল মানুষ আমারে বলে, আপনি ওমর সানি, আপনি কেন ভাতের এই 30 টাকার ভাতের ব্যবসা করবেন? আরে তুই যে বেটা বলস, তুই কি ফইরা, তোর বাপে কি করে? তুই আমারে বলস কেন? তুই যে ফেসবুক ইউজ করস, তুই কি আইফোন ইউজ করস, যে তুই আমার প্রশ্ন করতেছিস? এত অহংকার কিসের তোর? তো এগুলি শুনতে শুনতে না আমি বিরক্ত হয়ে গেছি গে। ভাতের হোটেল, ভাতের হোটেল, আপনি ভাতের হোটেলে করেন, কিন্তু যে খাবারটা খেতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয় এই ইসলাম ধর্মের, সেই বিজনেসটা আমি করছি। এটা একটা পবিত্র বিজনেস। আমি আমি কি বুঝাতে পেরেছি? তো সবাই মনে করে কি, ও আমি ওমর সানি, আমি মানে আমি 5 স্টার হোটেল দেবো একটা, 5 স্টার হোটেল থাকবে, 3,000 কোটি টাকা ইনভেস্ট করব। তখন কি আবার প্রশ্ন করতো না এত টাকা কই পেলেন? হ্যাঁ, ঠিক না? প্রশ্ন করতো তো, আপনি কেন এখানে আসছেন? ও সেদিন গিয়ে আমার একজন বলতেছে, এক ভদ্রলোক, আপনি এই জায়গায় হোটেল দিছেন কেন? আমি কি, আপনি আসছেন কেন এখানে? আমি হোটেল দিছি, আমার অপরাধ, আপনি আসছেন কেন আমার হোটেল খেতে? এটা তো আমার শ্বশুর বাড়ি। আমি কি, আপনি স্বীকার করছেন আপনি নিকৃষ্ট, আপনার শ্বশুর বাড়ি? না না না, তা আমি কি, আমার বেলা আপনি ভাবেন কেন? আপনার বাড়ি কি এখানে? না, আমি মানিকগঞ্জ, আমার বাড়ি না, আমার বাড়ি বরিশাল, আমার বাবার বাড়ি বরিশাল, আমার জন্ম জিঞ্জিরা, ঢাকায় কুট্টি, ঠিক আছে, আমার মায়ের বাড়ি ঢাকা। আমি করতেই পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার লিখে দিয়েছে মানিকগঞ্জে করব। কোনো সময় যদি
দুবাইতে রাখে সেখানে করব, স্পেনে রাখে সেখানে আমি করব। সমস্যা কোথায়? এত রিসার্চ করার কি আছে? মানে সবসময় আপনাকে অন্যের মূল্যায়নে বসবাস করতে হবে, জীবন চালাতে হবে। বিষয়টা এরকম। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, শুধু একটু ভিন্ন প্রসঙ্গ। এই বিজনেস করতে গিয়ে আপনি তো আর্টিস্ট মানুষ। বিজনেস করতে গিয়ে আপনি আ কি শিখলেন আসলে? বিজনেস করতে গিয়ে আমি এই বিজনেসটার মধ্যে এক ধরনের ক্রিয়েটিভিটি আমি কাজ করতে পারি। যেরকম একটু আগে পাজলড হয়ে গেছিলাম। কিরণকে ও ২ বার ফোন আসছে আমি কিভাবে কানেক্ট করব। কারণ আমি জানি ও অরঙ্গাবাদে আছে। হুম। কোনো সমস্যা হলো কিনা, কোনো খাবারে, কোনো ওই মানে আর এই সেক্টরের তো স্টাফদের তো জানেন। একদম মানে উইয়ার্ডলি কিছু বিষয় কাজ করে। তো আমি বিচলিত হয়ে গেলাম। আমি এখনো কিন্তু মন পড়ে আছে কখন আপনি এন্ড করবেন? কখন নামাজের জন্য হ্যাঁ, কিন্তু ইনডাইরেক্টলি বললাম। হ্যাঁ, কিন্তু আর আপনার মার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ফাইজা সম্পর্কে জানতে চাই, ফারদিন সম্পর্কে জানতে চাই। এই কয়েকটা বিষয় আমার জানার আচ্ছা, খুবই আচ্ছা। আগ্রহ। আমি আমার মায়ের মতোই আমার ফেস। আমার মা খুব অল্প বয়সে চলে গেছে এবং আমার মা তার বয়স তখন ছিল 55 আর মা মারা গেছে সম্ভবত ২৪ বছর। ২৪ বছর হয়েছে সম্ভবত। হ্যাঁ, ২৪ বছর। তো এই ২৪ আর 55 তা আমি এটি আমার কাছে খুব ভাল লাগতো এবং সে না একটা রেয়ার ক্যান্সারে মারে। মানে মহিলারা এই ধরনের ক্যান্সারে সাধারণত মারা যায় না। লাং ক্যান্সারে মারা গেছে। এটা হয় আপনারা আমাদের মতো এরকম কিছু পুরুষ মানুষের জন্য। আমরা কিছু আকাম-টাকাম করি, কিছু লাংয়ের জন্য, ওই কারণের জন্য হয়। মেয়েদের কিন্তু লাং ক্যান্সার খুব একটা হয় না। কিন্তু সামহাউ আমার মা সিগারেটও খেত না, কিছুই খেত না। লাং ক্যান্সার হয়ে গেছে এবং মানে এগুলোর কারণে বলা এবং হয়। যেখানে চিকিৎসা হয়েছে, আমার মা ইন্তেকাল করার ৬ মাস পরে শুনলাম র‍্যাব ওইটাকে ভেঙে দিয়ে যে ওইটা আসলেই 100% ক্যান্সারের চিকিৎসালয় ছিল না। এবং আমার মা এত দ্রুত লয়ে আ মানে রিডিউস করেছে এবং আমার মনে হয় যে আমি আপনার সামনে এখনো বেঁচে আছি। আ যে এত কষ্ট হচ্ছিল, তার ওজন আমার মনে হয় যে আমার মাকে এক হাত দিয়ে বোধহয় উঠানো যেত। এত লম্বাটে একজন ভদ্রমহিলা। আমি চাইছিলাম যে খুব দ্রুত লয়ে আল্লাহ তুমি তাকে নিয়ে কষ্ট যাও। হচ্ছিল বেশি অনেক। কষ্ট হচ্ছিল, দারুণ কষ্ট হচ্ছিল। হুম? নিয়ে যাও। তার পরের দিনই আল্লাহ নিয়ে গেছেন। এবং আমার মার আমি যেরকম মে মাসের আ মে মাসে আমার ফ্যামিলিতে কোনদিন বিয়ে হবে না। আমি এখন পর্যন্ত আশাবাদী। হুম, না মে মাসে আমি যেরকম আমার ছেলের বিয়ে যখন হয়, তখন ওয়েট করতে হয়েছিল। মে মাসে আমি করব না। এটা আমার কুসংস্কার বলবেন, ভাবেন, আমার কি যায় আসে? আপনি বলবেন যে আপনি কারেক্ট না। আপনি যা বলেন। আমি মে মাসে করি না। ২৩ তারিখে আমার মার ইন্তেকাল করেছেন। মে মাসে কোনো আমি সাধারণত একটু থাকি। এ এক তার জন্য আমার মাকে আমি অলওয়েজ ওইভাবেই আমি স্মরণ করি। আমরা এক জীবনের গল্প আসলে এক বসায় শেষ করা খুব কঠিন। আমরা শেষই করব হয়তো, আশা রাখি কোনো এক নতুন বোধ, ভাবনা নিয়ে আবার কথা বলব। একটা জিনিস সবশেষ জানতে চাই, একটা জিনিস আমি জানতে চাই, আরেকটা জিনিস আপনাকে ফ্লোর দিতে চাই। শিল্পীর রাজনৈতিক সত্তা আসলে কিভাবে কাজ করে? করে কিনা? সামাজিক দায়বদ্ধতা সব মিলিয়ে। দেখুন বাংলাদেশে শিল্পীর রাজনীতি করাটা এটা পাপ। মহাপাপ এবং পাপ। ইন্ডিয়াতে কিন্তু মহাপাপ আর পাপ না। আমেরিকাও তো তা না। কারণ আমেরিকার মতো জায়গায় আ রিগ্যান সে ফিল্ম সুপারস্টার ছিলেন। ওখান থেকে সে আমেরিকার আ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্ট হয়েছিলেন। রাইট? রাইট। এবং একজন কমেডিয়ান ছিলেন আ আ কি বলে রাশিয়ার পাশে যে ইউক্রেনের জেলেনস্কি, হ্যাঁ, ভলোদিমির তা জেলেনস্কি। হয়েছিলেন এবং অনেকেই এরকম আছেন। এবং ইন্ডিয়াতে যেরকম সে ফর এক্সাম্পল যে বিজেপি থাকলেও কোনো শিল্পী যদি কংগ্রেস করে তাকে ইনভাইট করে, এখন যেমন করে। এই যে থালাপতি বিজয় দক্ষিণের। আ মানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে আ এইটাও হতো না। কিন্তু আমাদের কিছু
মানে অতির অতির যে আমি যেরকম আমি ফলোয়ার, আমি যেরকম জিয়া রহমান সাহেবের ফলোয়ার, আমি আমি মনে করি যে আমার ফেভারের একটা কমেন্ট এসছে আলহামদুলিল্লাহ। তার জন্য যে আমার কোনো পোস্ট লাগবে হুম, হুম। আমার দরকার নেই। খুব আমার দরকার নেই। আমার যে এমপি হইতে হবে তারেক সাহেবরে আমি বলব অদূর ভবিষ্যতে কোনদিন আমারে তারেক সাহেব ভাববেন না আমার এমপি হওয়ার। হ্যাঁ? আমি চাই না। আপনি যে ভাববেন যে আমাকে বড় একটা পোস্ট দিবেন সেটাও আমার দরকার নেই। আমার ভালোবাসাটা আমার নিভৃতে থাকুক না। কিন্তু কিছু শিল্পীর আমি স্বীকার করছি, কিছু শিল্পী অতি জোর মানে এত লেভেলের মানে দালালি করে কিছু হয়েছে তার জন্য প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে যাই ন্যাচারালি। যেরকম আমি অনেক শ্রদ্ধা করি। আমি অনেক শ্রদ্ধা করি জিয়া রহমান সাহেবকে। আমি অনেক শ্রদ্ধা করি বঙ্গবন্ধুকে। আমি অনেক শ্রদ্ধা করি খালেদা জিয়াকে। আমি অনেক শ্রদ্ধা করি অনেক মানে মাওলানা ভাসানী, হুম। হোসেন সোহরাওয়ার্দী তাদেরকে। হ্যাঁ? তো এই শ্রদ্ধার জায়গাগুলি সব ঠিক আছে। কিন্তু তার জন্য করতে গিয়ে দালাল হইতে হবে আ আমি সে ধরনের বা রাজনীতি পদেই যেতে হবে বিষয়টা না, এরকম না না। আমি তা চাই না। আমাদের প্রিয় ওমর সানি ভাই, কিন্তু আমি আসলে ইমরান ভাই বলে ডাকতে চাই। ওকে। আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। জীবন, মৃত্যু, দর্শন, পুরুষত্ব, প্রেম, হুম, নিঃসঙ্গতা, বাবা-মা। আপনি তো একাধারে সন্তান, স্বামী, বাবা, শ্বশুর পর্যন্ত, তাই হুম, না? জি, তো আলহামদুলিল্লাহ। এই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ যে জিনিসটা আপনিই বলেন যে আপনি জীবনকে কিভাবে দেখছেন? কোন রোল? মানুষ কি কেবলই একের পর এক মানুষের ভূমিকা পরিবর্তিত হতে থাকে? দেখুন, আমি কিছু অপরাধ করেছিলাম আমার জীবন চলার পথে এবং এটার জন্য আমি মাপও চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি ওই সেই জায়গাটার থেকে উম যে আ আমার লস হয়ে গেছে, ওই জায়গাটিকে কাভার করার চেষ্টা করছি আমি। হ্যাঁ? আমি আমার জীবনবোধ থেকে কাভার করার চেষ্টা করছি এবং সেই আ আমার ভিতরে থাক না সেই অপরাধটা কি। না, আমি কাউকে ডেফিনিটলি। জাহির করার না, জন্য জাহির আমি করার বলছি না। দরকার নেই। তো আমি চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমি কিভাবে আ আমি আমাকে রিকল করব। করে সুন্দর একটি সময় আমি আসবো। যেরকম আমার খুব ইচ্ছে যে সে ফর এক্সাম্পল আমার যদি একটা উম আ কি বলে অনেক বড় স্টুডিও থাকতো, শ্রুতি স্টুডিওর মতো। আমার যদি অনেক বড় একটা বিশাল চশমার দোকান থাকতো। আমার যদি অনেক বড় চশমার বিষয়টা আপনার বড় ভাইও কিন্তু চশমার ব্যবসা হ্যাঁ, ধরে আমার রাখছে। বাবাও ছিলেন, আমার দাদাও ছিলেন। এটা আদি একদম। আচ্ছা। হ্যাঁ, তখনকার সময় তারা বিজনেস করতেন না, তারা চাকরি করতেন। অনেকে আছে না আমার বাবা হুম, আমার দাদা ছিলেন অমুক, হুম। হ্যাংনা-ত্যাংনা কতগুলো ফইরা আছে কিন্তু বলে। কিন্তু আমি সেই ফইরামি করি না। কিন্তু আপনি সরি এই জাস্ট বলি, আপনি ফইরা শব্দটা রিসেন্টলি ব্যবহার করছেন এবং নতুন একটা এবং টার্ম আমার কাছে ভালো লেগেছে এবং যে মানে হ্যাঁ, রেড জার্নালিজম বলছেন। এইটা না সম্পর্কে আমি ভুলে ইয়োলো গিয়েছিলাম। জার্নালিজম তো কিছু নাই। ইয়োলো তো খুব সফিস্টিকেটেড কিছু বিষয় এখন হয়ে গেছে। রেটটা হচ্ছে মানে আমার এই ইয়ের মধ্যে। আপনি রেটের মধ্যে আপনি মনে করেন যে আ একটা ই ইয়ে ধরলাম, ফোন বা কিছু। ফোন ধরলাম, সাংবাদিকতা আইসা পড়ছে। আরে বেটা তোর তো মিনিমাম পাস করতে হবে। পড়াশোনা জানতে হবে। পড়াশোনা আমার না জানলে হবে। আমি একজন শিল্পী মানুষ। রাইট? একজন ক্যামেরাম্যানের এই মোটামুটি পড়াশোনা জানলেও চলবে। ঠিক আছে? তার গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলেও চলবে। কিন্তু এই জায়গাগুলি ঠিক করি না কেন? এদেরকেই আমি রেড বলি। তারা কি করে আসলে? তারা এই তাদের অবৈধ কাজ ছাড়া কিচ্ছু নাই। আমি বলেছি, সিনেমা হলে তোর কি দরকার আছে? কে তার ওয়াইফরে নিয়ে বেরোলো, কে তার বাবা-মাকে নিয়ে বেরোলো, কে গার্লফ্রেন্ড নিয়ে বেরোলো, একা নিয়ে বেরোলো। তোর কি দরকার আছে ক্যামেরা ধরে রেখেছিস? এইজন্য সিনেমা হলে নেক্সট এ অনেকেই যাবে না। এখন লেটেস্ট নিউজ শুনবেন আমার কাছ থেকে। যে ভাই সিনেমা হলে গেলেই সব ক্যামেরা ধরে থাকে। আমরা কমফোর্ট ফিল করি না। হোয়াই কেন আপনি কমফোর্ট ফিল এর মধ্যে আপনি বাখরা বসাচ্ছেন? দেখতে দেন না ভাই তাদেরকে। আপনি দেখতে দেন। যেরকম আমার অ্যালয়ের মধ্যে আপনি যে শুক্রবার হলেই যে আপনি আমার 100% ৩ ঘন্টা আপনি ক্যামেরা ধরে রাখবেন, আমার রেস্টুরেন্টের মধ্যে কে আসলো না আসলো, আমি আপনাকে স্পেসই দেব না।
আপনি আমারে করবেন? যা কিছু ভাবেন না। আমি ভাই কিছু জিনিস পার্সোনাল। যেটা বলছিলাম যে আমি চাই আমার যদি একটা বড় এতিমখানা থাকতো, বৃদ্ধাশ্রম থাকতো, এগুলি আমার ভাবি। কিন্তু সব ভাবনাই যে আ হবে তা কিন্তু না। যেরকম আমি ক্যান্সার আ হসপিটালের সাথে সংযোগ থাকতে চাই। কারণ আমার মা ক্যান্সার ইন্তেকাল করেছেন। আ আমি চাই হার্ট রিলেটেড কোনো সেক্টরে আমি ওয়ার্ক করতে। কারণ আমার রিং পরানো। হ্যাঁ? একটা রিং পরানো। আমার বাবা হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। তো এগুলি ভাবি। আমি দ্যাটস ইট। মানুষ যে বলে যে একটা রঙিন জীবনের মধ্যে বসবাস করাটাও একটা মুখোশের মধ্যে বসবাস করা। আসলে কি সেটা? আপনি তো এট এ টাইম মানে অনেকগুলো জীবনযাপন করছেন। না, এটা মুখোশ বলে কোনো কথা না। আপনি যে কাজটাকে আপনি উপভোগ করবেন, সহিভাবে উপভোগ করবেন, সেটি আলহামদুলিল্লাহ আমি মনে করি। যে নাকি বক্সিং খেলতেছে, তার ব্লাড বাইর এলো, কি বের এলো, কিছুই তো সে দেখতে পাচ্ছে না। তার টার্গেটই হচ্ছে উইন করা, রাইট? সে এনজয় করছে দেখেই তো সে ফিল করছে না। আপনি যেরকম আ আমি আ আমি যতটুকু জানি অনেক খুবই এই স্ট্রেইট ফরওয়ার্ড কথার জন্য হয়তোবা আপনি ইচ্ছা করলে আপনার প্রাডো গাড়ি থাকতো, তারপরে মার্সিডিজ থাকতো, তারপরে আপনাকে আ কি বলে ইনভেস্টিগেশন করার জন্য ৪-৫ জন লোক দাঁড়ায় থাকতো, ৳৩০০ কোটি মালিক। এরকম অসন্ন তো আপনার গিয়েছে। আমি ফিল করি মাঝে মধ্যে। কিন্তু আপনি একাই ড্রাইভ করে আমার অফিসে গিয়েছেন। আবার একাই যান, একাই বিচরণ করেন। এই যোগ্যতা আপনার তো সিকিউরিটি গার্ড লাগে না। আপনার তো লাগে না। চাক্কু-মাক্কু নিয়া আপনাকে পাহারা দেওয়ার জন্য লোক লাগে না। তো আপনি ভালো, আমরা ভালো। আমি তো সব জায়গায় আমার তো ড্রাইভার রাখি না আমি। আমি একাই ড্রাইভ করি। একাই সবকিছু করি। কই আমার তো কেউ চাক্কু-মাক্কু নিয়ে আসে না করার জন্য। একটা জিনিস না জানলে ভুলই হয়ে যাবে। খালি ভুলে গেছিলাম। যে আ সিনেমাতে তো চরিত্রের প্রয়োজনে আপনাকে অনেকবার চৌধুরী সাহেবদের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। হুম। এবং অনেক বা চাবুক খেতে হয়েছে। বাস্তবে চাবুক-টাবুক। বাস্তবে কি হয়েছে এরকম? প্রেম, বা ভালোবাসা, বিয়ে বা কোনো প্রসঙ্গেই? না, বাস্তবে আমার বড় ভাইয়ের হাতে কঠিন মাইর খেয়েছি। আমার আব্বার মাইর খেয়েছি। মা খুব আ গায়ে হাত তুলতেন না। আ এরকম মাইর খেয়েছি। চাবুক-টাবুক দিয়ে খাইনি। না চ বলছি যে বাস্তবে আপনি যে বলছিলেন যে একটু আগে একজন হোমরা-চোমরা বলেছিল যে দেখে নিবে আপনাকে। কি প্রসঙ্গে বলেছিল? বিয়ে করার প্রসঙ্গে এরকম কিছু? এরকমই। হয়তোবা ওয়ান সাইডেড লাভ করে মৌসুমীকে। এখনো তো অনেকে আছে। আমি তো এরকম অনেক জায়গায় গেছি। বেডরুমের মধ্যে গিয়ে মৌসুমীর ছবি পাইছি আমি। আমার কাছে ভাইয়া আমি আপনার ওয়াইফকে ভীষণ পছন্দ করি। হ্যাঁ, আমি উঠিও তাকে দেখে, ঘুমায়ও তাকে দেখে। এটা তো নেগেটিভ সাজার কোনো বিষয় না। কারণ আমি জানি আমার ওয়াইফ একজন ফেমাস মানুষ। আমার বেলাও তো তাই ঘটতে পারে। একটা মেয়ে তাই ঘটতে পারে। সো প্রবলেমটা কোথায়? আপনি মঞ্জুর আপনি একটু হ্যান্ডসাম। হ্যাঁ? আপনাকে কেউ পছন্দ করতেই পারে। তো তার জন্য আপনার ওয়াইফ বেশি মারদাঙ্গা হওয়ার তো কোনো বিষয় না। নরমাল থাকা উচিত। খুবই, খুবই সমস্যার মধ্যে আমি আছি। কারণ হচ্ছে যে একটা প্রশ্ন করাই হয় নাই। সেই 90s আপনি বলিউড ধরেন, ঢালিউড ধরেন, 90s এর গল্প যে সময়টাতে সুপার 90 বলা যেতে পারে। আপনি, তারপরে সালমান শাহ, নাইম, মৌসুমী, তারপর শাবনূর, শাবনূর। তো আরো যারা আ আছে। ওই সময়টা কেমন ছিল আপনাদের? আপনাদের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক আমার ছিল? দারুণ দ্বন্দ্ব, সম্পর্ক ছিল। প্রতিদ্বন্দ্বিতা? আমি একসেপ্টটা করে শেষ করব। কারণ আমি আজানের প্রতিধ্বনি খুব মৃদু শুনতে পাচ্ছি। হুম। টাইম পাবো না। আমাদের ভিতরে চমৎকার সম্পর্ক ছিল। নাইম, শাবনাজ, ওমর সানি, মৌসুমী, সালমান, তারপরে অমিত হাসান, মিশা সওদাগর, তারপরে আ আমাদের সিনিয়র ছিল ফরিদী ভাই, রাজীব ভাই, মিজু আহমেদ ভাই, আমার নায়িকা মুক্তি। সবার আমাদের সাথে চমৎকার সম্পর্ক ছিল এবং এখনো সম্পর্ক আছে। আমার বাসায় প্রতি বছর ৪টা ৫টা করে অনুষ্ঠান। এখন এই যে ম্যারিড ব্যাচেলর হওয়ার কারণে একটু সম্পর্কটা একটু এই মানে খাওয়াইতে গেলে হ্যাঁ, হয় বলি যে যাতায়াত হয়তো আসো একটু কম। নয় এই যা ডিফারেন্স। কিন্তু আমাদের চমৎকার সম্পর্ক। আমিন খান, হ্যাঁ? এদের সাথে আমাদের চমৎকার রিলেশন। রুবেল ভাই, মান্না ভাই। একজন ওমর সানির মধ্যে একজন ইমরানের বসবাস। নাকি ইমরান থেকে ওমর সানি হয়ে আবার ইমরানি হয়ে গেছেন তিনি? নাকি
ওমর সানিটা তার একটা সাময়িক সময় ছিল। ভেতরে, ভেতরে ইমরানই বসবাস করত। কত অজানা গল্প। রূপালী পর্দার নায়কের জীবন, সিনেমা, গানের দৃশ্য, রোমান্টিসিজম, অ্যাকশন এসবের বাইরে যে একজন মানুষের এসবের ভেতরে যে একজন মানুষের বসবাস, এত কথা কি আমরা কখনো জানতে চাই? জানতে চেয়েছি? জানতে পেরেছি কখনো? আজ আমরা সেসব গল্প জানলাম। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।